আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের হালকেস্টেন এইচএসসি একাডেমিকের সমাজকর্ম দ্বিতীয় পত্রের দ্বিতীয় চ্যাপ্টার আমাদের সমাজকর্মের শাখা। এই শাখার প্রথম লেকচারে তোমাদের সাথে আছি আমি সাজিদুর রহমান শিহাব, বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখো, আমরা কিন্তু গত একটা চ্যাপ্টারে শেষ করেছি, আমরা কিন্তু এই চ্যাপ্টারে সমাজকর্ম যে পেশা বা টপিক বা সাবজেক্ট যাই বলো না কেন, এই সমাজকর্মের যে শাখাগুলো আছে এই শাখার কিছু অংশ নিয়ে আমরা এই চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করব। দেখো, শুরুতে আমরা জানি শাখা কি। আমরা কিন্তু শাখার সাথে কম বেশি সবাই পরিচিত রয়েছি যে একটা মূল একটা জিনিস থাকে, ওই জিনিস থেকে অনেকগুলো কি বের হয়, শিকড়ের মতো বের হয় বা শাখার মতো বের হয়। যে এই মূল অংশেরই এক একটা অংশ, মূল যে বিষয়টা সমাজকর্ম, এই সমাজকর্মের এক একটা যে অংশ আছে, অঙ্গ আছে, এই অঙ্গগুলো হচ্ছে কি শাখা। এই শাখা নিয়ে আমরা কি আজকে আলোচনা করব। চলো আমরা একটু দেখি। সমাজকর্ম একটি বহুমুখী পেশা। মানব জীবনের প্রায় সব দিকের তথ্যাদি এবং উপাদান নিয়ে সমাজকর্ম প্রয়োগ ক্ষেত্র বিস্তৃত। মানে কি মানব জীবনের প্রায় সকল দিক নিয়ে সমাজকর্ম বিস্তৃত। মানে কি মানুষের জীবন যেই পর্যন্ত সমাজকর্মের আলোচ্য বিষয় ঠিক সেই পর্যন্তই। তারপর দেখো, মানব জীবনের প্রতিটি দিকের সঙ্গে সামঞ্জস্য বিধানে সমাজকর্ম সাহায্য করে। সামঞ্জস্য বিধান কি ভাইয়ারা? আমরা কিন্তু আগেও আলোচনা করেছি। সামঞ্জস্য বিধান হচ্ছে কোনো পরিবর্তিত পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। এই যে সমাজকর্ম আমাদের কি করে, আমাদের এই পরিবেশ তো অনবরত কি হয়, পরিবর্তন হয়। এই পরিবর্তনশীল পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে আমাদের সমাজকর্ম কি করে, সাহায্য করে। তারপরে দেখো, বহুমুখী পেশা হিসেবে সমাজকর্মকে একটি বহুমুখী পেশা, এটা কিন্তু এমসিকিউতে বারবার আসে। বহুমুখী পেশা হিসেবে সমাজকর্ম অনুশীলনের কতগুলো বিশেষায়িত শাখা রয়েছে। 1960 সালে সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রে প্রসারের পরিপ্রেক্ষিতে সমাজকর্মীদের ভূমিকা চিহ্নিত করার জন্য নতুন পেশাগত প্রত্যয় ও পেশাগত পরিভাষা ব্যবহার বৃদ্ধি পায়। কত সালের দিকে সমাজকর্ম একটা পেশা, এই পেশাটার ব্যবহার বৃদ্ধি পায় কত সালের দিকে? এটাকে এমসিকিউতে আসে 1960 সালের দিকে। আর কি সমাজকর্ম যে একটা পেশা, এটা মানুষ স্বীকার করতে শুরু করে, মানুষের কাছে এটা সমাদর পেয়ে যায়। এটা কিন্তু এমসিকিউতে আসে। মানুষের সমস্যার বিশেষ বিশেষ দিককে কেন্দ্র করে সমাজকর্মের নতুন নতুন শাখার বিকাশ ঘটে। মানুষের চাহিদা বহুমুখী, জটিল এবং পরস্পর নির্ভরশীল। মানুষের চাহিদাগুলো কি বহুমুখী থাকে, জটিল থাকে এবং পরস্পর নির্ভরশীল থাকে। এইটা কিন্তু আমাদের এমসিকিউতে এসে থাকে 1-2, 1-2, 1-2-3 এই টপিকে। একক কোনো পদ্ধতি বা কৌশল প্রয়োগ করে মানুষের সব চাহিদা পূরণ সম্ভব নয়। সমাজসেবা প্রদানে নিয়োজিত সামাজিক এজেন্সিগুলো এককভাবে মানুষের সব চাহিদা পূরণে সাহায্য করতে পারে না। এজন্য বিশেষায়িত সেবা প্রদানের প্রতি এজেন্সিগুলো গুরুত্বারোপ করছে। দেখো, সমাজকর্ম শাখা কি, আমরা এখন এইটা নিয়ে আলোচনা করব। আমাদের মেইন যে টপিক, আমরা এই টপিকে এখন আস্তে আস্তে ঢুকছি। তার আগে আমাদের বলে রাখা ভালো যে তোমাদের কাজ কি, তোমাদের এইখানে একদম মনোযোগ দিয়ে শুনতে হবে। এই চ্যাপ্টার থেকে আমাদের মাস্ট প্রশ্ন আসবেই, মানে কি আসবেই। এবং সবচেয়ে ভালো কথা কি জানো, এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করা হচ্ছে সবচেয়ে ইজি। যে একটু পারলেই এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করা যায়। আমাদের এখানে একদম কঠিন বিষয় নাই বললেই চলে। সুতরাং তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে আমার সাথে পড়া এবং গুরুত্বপূর্ণ লাইনগুলো আত্মস্থ করা। চলো আমরা শুরু করি। দেখো, বহু খাতভিত্তিক পেশা হিসেবে মানব চাহিদা পূরণে বিভিন্ন খাতে সমাজকর্ম অনুশীলন করা হয়। বহু খাতভিত্তিক পেশা কি, মানে এটা শুধু একটা বিষয়ের উপরে নির্ভরশীল না, এটা আমাদের জীবনের সাথে রিলেটেড বিভিন্ন বিষয়ের উপরে গুরুত্বারোপ করে থাকে। তারপর দেখো, বিভিন্ন অনুশীলনের ক্ষেত্রের পরিপ্রেক্ষিতে সমাজকর্মের কতগুলো বিশেষায়িত শাখার বিকাশ ঘটেছে। সমাজকর্ম জ্ঞান ও দক্ষতা প্রয়োগের বাস্তব উপযোগিতার পরিপ্রেক্ষিতে নতুন নতুন প্রায়োগিক শাখার উদ্ভব ঘটেছে। সমাজকর্মের শাখাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সমাজকর্মের যে শাখাগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য কি, চিকিৎসা সমাজকর্ম, ক্লিনিক্যাল সমাজকর্ম, সাইকিয়াট্রিক সমাজকর্ম, শিল্প সমাজকর্ম, বিদ্যালয় সমাজকর্ম, প্রবীণ কল্যাণ সমাজকর্ম। এছাড়া আরো সমাজকর্ম রয়েছে, গ্রামীণ সমাজকর্ম, পুলিশ সমাজকর্ম, মিলিটারি সমাজকর্ম, বিভিন্ন সমাজকর্ম রয়েছে। কিন্তু আজকে আমরা মেন কথা বলবো বা আমাদের এই চ্যাপ্টারে আমরা মেন আলোচনা করবো হচ্ছে এই কয়েকটা সমাজকর্ম নিয়ে। দেখো, মানবিক সমস্যার সাথে সমাজকর্মের বিভিন্ন শাখার সম্পর্ক। আমাদের মানবিক সমস্যা কি? দেখো, আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পর থেকেই কিন্তু কি আমরা আমাদের লাইফে বিভিন্ন প্রকারের সমস্যা ফেস করে থাকি। আর এই সমস্যাগুলোর সমাধানে সমাজকর্মের যে স্পেসিফিক শাখাগুলো আছে, এই শাখাগুলো কোন শাখা কোন ক্ষেত্রে আমাদের জীবনের কোন পার্টটা সমস্যা সমাধান করে, এইটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করব।
দেখো সমাজকর্মের বিশেষ শাখাগুলো শিরোনাম হতে এগুলো পরিধি এবং প্রয়োগ ক্ষেত্র স্পষ্ট হয়ে ওঠে। সমাজকর্মের প্রতিটি শাখায় নির্দিষ্ট মানবিক সমস্যা মোকাবেলার ক্ষেত্রে অনুশীলন করা হয়। দেখো এই যে শিরোনামগুলো কিভাবে পরিচয় করে, এইখানে যদি আমরা দেখি তাহলে আমরা এদিকে দেখো চিকিৎসা সমাজকর্ম, এই যে চিকিৎসা যে শিরোনামটা এটাই কিন্তু বলে দেয় যে আসলে এটা কি নিয়ে কাজ করে। তারপরে যে ক্লিনিক্যাল, তারপর সাইকিয়াট্রিক, তারপর শিল্প, এই ওয়ার্ডগুলোই কিন্তু কি আমাদের বলে দেয় যে আমাদের এই সমাজকর্ম কি কি ক্ষেত্রে কাজ করে। চিকিৎসা সমাজকর্ম হাসপাতাল পরিবেশে সমাজকর্ম অনুশীলনের সহায়ক কার্যক্রম। এই যে চিকিৎসা সমাজকর্ম, চিকিৎসা এটা কিসের সাথে আসলে রিলেটেড? ডাক্তার থাকবে, হসপিটাল থাকবে, এই সব সাথে না। এই কারণে যে হাসপাতালে যে সমাজকর্মটা পরিচর্চিত হয় সেটা হচ্ছে চিকিৎসা সমাজকর্ম। তারপরে এতে রোগ চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক ও মানবিক সমস্যা মোকাবেলায় সমাজকর্মের জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করা হয়। স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ পদ্ধতি প্রয়োগ করাকে চিকিৎসা সমাজকর্ম বলে। এটা কিন্তু চিকিৎসা সমাজকর্মের একটা সংজ্ঞা, ডেফিনিশন, তোমরা এখানে পড়তে পারো। আবার আমরা একটু বিস্তারিত পড়বো, কিন্তু এই ডেফিনিশনটা কি, এটা হচ্ছে এমন একটা ডেফিনিশন যেটা তোমরা সকল সমাজকর্মের ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারবে। কিভাবে? দেখো স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে এই যে এই ওয়ার্ডটা সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ পদ্ধতি প্রয়োগ করাকে চিকিৎসা সমাজকর্ম বলে। এখন স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে, এখন সাইকিয়াট্রিক ক্ষেত্রে, মানসিক রোগীর ক্ষেত্রে বা মানসিক হসপিটালে ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান ও দক্ষতা। তারপর বিদ্যালয়ের ক্ষেত্রে, যদি বিদ্যালয় সমাজকর্ম কাকে বলে তখন কি দিতে পারো, এই যে বিদ্যালয়ে বা বিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও পদ্ধতি প্রয়োগ করাকে চিকিৎসা সমাজকর্ম বলা হয়। মানে কি এই সংজ্ঞাটা বা এই ডেফিনেশনটা এমন একটা ডেফিনেশন, এটা হচ্ছে ইউনিভার্সাল। এই ডেফিনেশনটা কি ইউনিভার্সাল, কারণ কি এই একটা ডেফিনেশন দিয়ে তুমি সকল সমাজকর্মের, বিদ্যালয় সমাজকর্ম, ক্লিনিক্যাল সমাজকর্ম, প্রবীণ কল্যাণ সমাজকর্ম, প্রত্যেকটা সমাজকর্মের ডেফিনেশন এই একটা দিয়ে দিতে পারবে। এখানে শুধু এইখানে একটু তুমি চেঞ্জ করে দিবে আর বাদবাকিগুলো কি তোমার মতো লিখে দিবে। এই যে একটা মুখস্থ করলেই হয়ে যাবে। এই কারণে আমরা বলি যে আমরা শর্টকাটে তোমাদের সুন্দরভাবে শেষ করার চেষ্টা করি। তোমরা এই সংজ্ঞাটা ভালোভাবে মুখস্থ করবে, তাহলে তোমাদের অন্য সংজ্ঞাগুলো আত্মস্থ করা সহজ হবে। চিকিৎসা সমাজকর্মের উদ্দেশ্য হলো চিকিৎসাধীন রোগীর সমাজ, পরিবার এবং ব্যক্তির জীবনের সঙ্গে হাসপাতাল, ডাক্তার এবং নার্স সহ সংশ্লিষ্ট কাজের সমন্বয় সাধন করে রোগ চিকিৎসা সহায়তা করা। চিকিৎসা সমাজকর্মে শুধু সেই সব সামাজিক উপাদান বিশ্লেষণ করে যেগুলো প্রত্যক্ষভাবে অসুস্থতা এবং রোগ চিকিৎসার বাধা সৃষ্টি করে। দেখো আমরা এগুলো এখন বিস্তারিত আলোচনা করছি না, কারণ আমরা চিকিৎসা সমাজকর্মে গিয়ে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। দেখো এখন ক্লিনিক্যাল সমাজকর্মের একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়েছে। শুরুতে প্রত্যেকটার একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে গেছে যে ক্লিনিক্যাল সমাজকর্ম ব্যক্তি, পরিবার এবং ছোট দলের বিশেষ সমস্যা মোকাবেলার সঙ্গে সংশ্লিষ্ট। যে ক্লিনিক্যাল সমাজকর্ম কিসের? ব্যক্তি, পরিবার এবং ছোট দলের বিশেষ বিশেষ সমস্যা থাকে, স্পেসিফিক ক্ষেত্রে ওই সমস্যা নিয়ে কি এটা পরিচর্চিত হয়। মানসিক এবং সামাজিক কার্যাবলী সামঞ্জস্যহীনতা, আমাদের মানসিক কার্যাবলী যে আমার ব্রেইনের ভিতরে যা ঘটে, একটা মানুষের ইন্টারনাল ব্যাপার স্যাপারের সাথে বাইরের যে পরিবেশ, ওই পরিবেশের যে মিথস্ক্রিয়া, এই মিথস্ক্রিয়ার যে সমস্যাগুলো হয়, এটা এই ক্লিনিক্যাল সমাজকর্মে আলোচনা করা হয়। যেমন বিকলাঙ্গতা, আবেগীয় এবং মানসিক ভারসাম্যহীনতা প্রভৃতি অক্ষমতাজনিত সমস্যার সঙ্গে ক্লিনিক্যাল সমাজকর্ম সম্পর্কিত। ব্যক্তি, পরিবার ও ছোট দলের মনোসামাজিক ভূমিকা পালনের প্রতিবন্ধকতা দূরীকরণে ক্লিনিক্যাল সমাজকর্ম অনুশীলন করা হয়। দেখো আমরা কিন্তু বিস্তারিত সব আলোচনা করবো, এখানে আমরা জাস্ট একটু পড়ে যাচ্ছি আবছা ধারণা, আমরা কিন্তু প্রত্যেকটা সম্পর্কে একদম ইন ডিটেলস পড়বো। সাইকিয়াট্রিক সমাজকর্ম, দেখো সাইকিয়াট্রিক এটা সাথে বোঝা যায় যে কি নিয়ে কাজ করে। সাইকিয়াট্রিক সমাজকর্মে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে, এই মানসিক স্বাস্থ্য কেন্দ্রে এটা হয়ে থাকে মানসিক স্বাস্থ্য সেবা প্রদানে সমাজকর্মের জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করা হয়। যে মেন্টাল হসপিটালে যে সমাজকর্মের জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করা হয়, এটা হচ্ছে সাইকিয়াট্রিক সমাজকর্ম। এক কথা শেষ। দেখো ডাক্তার, নার্স, মনোবিজ্ঞানী, মনোচিকিৎসক এবং রোগীর পরিবারের সদস্যদের সহযোগিতায় ক্লিনিক্যাল সমাজকর্মী মনোচিকিৎসা ও সামাজিক সেবা প্রদান করেন। মানসিক রোগের সামাজিক প্রতিবন্ধকতা ও সমস্যা মোকাবেলায় সাইকিয়াট্রিক সমাজকর্মীরা সহায়তা করে। এই যে মানসিক যে রোগী আছে তাদের সহায়তা করে কারা? সাইকিয়াট্রিক সমাজকর্মীরা। দেখো সমাজকর্ম এগুলো হচ্ছে এক একটা শাখা। দেখো শিল্প সমাজকর্ম, এটা কিন্তু একদম বুঝাই যায়। শিল্প সমাজকর্ম কি, যে আমরা কিন্তু জানি যে আমাদের দেশে বলো পৃথিবীতে বলো প্রচুর সংখ্যক শিল্প কারখানা রয়েছে। এইসব শিল্প কারখানায় যে সমাজকর্ম চর্চা হয়, কেন চর্চা হয়? ওই শিল্প কারখানায় যারা শ্রমিক আছে, যারা কর্মরত আছে, তাদের কল্যাণের স্বার্থে তারা কিন্তু অনেক কি
পারিবারিক এবং সামাজিক মানসিক সমস্যার সম্মুখীন হয় এবং এই সমস্যাগুলো সম্পূর্ণ কিসের উপরে গিয়ে পড়ে যে ওই শিল্প কারখানা কাজের উপরে। একটা মানুষ যদি, একটা কর্মী যদি ভালো না থাকে, সে কি ভালোভাবে কাজ করতে পারবে, প্রোডাক্টিভ হতে পারবে? পারবে না। তাদের এই সমস্যার সমাধানের লক্ষ্যে এই শিল্প সমাজকর্ম কাজ করে। দেখো, তারপর হচ্ছে বিদ্যালয় সমাজকর্ম। বিদ্যালয় সমাজকর্ম কি বোঝাই যায়? বিদ্যালয়ে যে সমাজকর্ম পরিচর্যা করা হয় তাকে হচ্ছে বিদ্যালয় সমাজকর্ম বলা হয়। আমরা কিন্তু বিদ্যালয়ে বিশেষ করে আমরা শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এই সমস্যাগুলো সমাধান করে থাকে কারা? এই বিদ্যালয় সমাজকর্মীরা। বাংলাদেশে কিন্তু এটা চর্চা হয় না, কিন্তু তোমরা যারা একটু নেটফ্লিক্সে বা অ্যামাজন প্রাইমে কি দেখো, একটু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর ওয়েব সিরিজগুলো দেখো, 13 রিজন হোয়াই, আরো কিছু ওয়েব সিরিজ আছে, ওইখানে কিন্তু কি তোমরা কিন্তু অবশ্যই খেয়াল করে থাকবে যে ওখানে কিন্তু একটা বিদ্যালয় সমাজকর্মী থাকে যে কাউন্সিলর হিসেবে কাজ করে। এখানে কি যে উশৃঙ্খল, অমনোযোগী স্কুল পালানো, স্কুলের পরিবেশের প্রতি ছাত্রছাত্রীর ভয়ভীতি, হীনমন্যতা, মানে কি স্কুলে যত সমস্যা ছাত্রছাত্রীরা ফেস করে, এই সমস্যাগুলো সমাধানে কে কাজ করে? এই বিদ্যালয় সমাজকর্মী স্টুডেন্টদের সহায়তা করে থাকে। দেখো, প্রবীণ কল্যাণ সমাজকর্ম শিরোনাম হতে এর প্রয়োগ ক্ষেত্র স্পষ্ট হয়ে যায়। প্রবীণ মানে কি? প্রবীণ মানে হচ্ছে বৃদ্ধ। প্রবীণ মানে কি? বৃদ্ধ। এই বৃদ্ধ বয়সে আমরা কিন্তু জানি যে আমাদের দাদা দাদি, নানা নানিকে দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে তারা বৃদ্ধ বয়সে বিভিন্ন রকমের শারীরিক, মানসিক, আবেগীয় বিভিন্ন রকমের সমস্যা ফেস করে। হয়তো দেখা যায় কারো পার্টনার মারা যায়, আবার কারো ক্ষেত্রে কি হয়, ছেলেমেয়েরা দূরে থাকে, সে বাসায় একা হয়ে যায়, তারপরে কোনো কাজ থাকে না, মানে কি একদম অবসর সময়গুলো কিভাবে পাস করে এটা তারা জানে না। এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে কি করা হয়? এই প্রবীণ কল্যাণ সমাজকর্ম কি প্র্যাকটিস করা হয়। প্রবীণ কল্যাণ সমাজকর্ম কি সমাজকর্মের ইম্পর্টেন্ট একটা শাখা। এটার মেন কাজ কি হয়ে থাকে? এটা হচ্ছে যে এই যে বৃদ্ধদের কল্যাণ সাধন করা, সমাজে বৃদ্ধরা যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এই সুন্দরভাবে জীবনযাপনের ক্ষেত্রে কারা কাজ করে? এই প্রবীণ কল্যাণ সমাজকর্মীরা। তারপরে দেখো, এই যে শুরুতে এখন আমরা ইন ডিটেলস আলোচনা করব। ইন ডিটেলস আলোচনার প্রথম টপিক হচ্ছে কি আমাদের চিকিৎসা সমাজকর্ম। চিকিৎসা সমাজকর্ম আমরা কিন্তু এই চিকিৎসা এবং সমাজকর্ম এই দুইটা প্রত্যয় যদি একটু বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে চিকিৎসা সমাজকর্মটা আসলে কি। দেখো, চিকিৎসা কি? আমরা কিন্তু যখন অসুস্থ হয়ে যাই আমরা কোথায় যাই? হসপিটালে যাই, এবং হসপিটালে হসপিটালে ডাক্তার আমাদের চিকিৎসা দিয়ে থাকে। এখন এই চিকিৎসা কি সমাজকর্মীরা দেয়? না, সমাজকর্মীরা চিকিৎসা দেয় না, কিন্তু ওই হসপিটালের পরিবেশটা উন্নয়নে রোগী যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটা চিকিৎসা পায়, ওই চিকিৎসার পাওয়ার যে প্রক্রিয়া, সমাজকর্মের যে প্র্যাকটিসগুলো, সমাজকর্মের যে উপায়গুলো এখানে প্রয়োগ করা হয় হসপিটালে, সেই জিনিসটা হচ্ছে কি চিকিৎসা সমাজকর্ম। দেখো, আমরা এখন একটু ডিটেলস পড়ার চেষ্টা করি। বিশ্বব্যাপী সমাজকর্ম অনুশীলনের বৃহৎ ক্ষেত্র হলো চিকিৎসা সমাজকর্ম। আমেরিকায় 1905 সালে বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালে ডক্টর রিচার্ড ক্যাবট এর উদ্যোগে চিকিৎসা সমাজকর্মের যৌথ প্রয়োগ শুরু হয়। দেখো, খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু শুরুতেই বলি, এই যে আমাদের প্রত্যেকের সমাজকর্মের ইতিহাস রিলেটেড বিভিন্ন সাল কোথায় প্রথম ব্যবহার হয়, এই প্রত্যেকটা জিনিস কি আমাদের এমসিকিউতে এবং ক নম্বর প্রশ্নে অবশ্যই আসে। ইভেন আমাদের অনেক সময় গ নম্বর প্রশ্নে বলে যে ওই উদ্দীপকে যেই সমাজকর্মের কথা ফুটে উঠেছে তার ইতিহাস ব্যাখ্যা করো। এই ইতিহাস তুলে ধরতে হলে কি আমাদের প্রত্যেক জিনিস মাথায় থাকতে হবে। ইতিহাস কিন্তু বানিয়ে লেখা যায় না। দেখো, আমেরিকায় 1905 সালে আমেরিকায় কি হয়েছে? আমেরিকায় 1905 সালে বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে ডাক্তার রিচার্ড ক্যাবটের উদ্যোগে প্রথম চিকিৎসা সমাজকর্মের যৌথ প্রয়োগ শুরু হয়। কোথায়? প্রথমে আমেরিকায়। কত সালে? আমেরিকায় 1905 সালে। আমি কিন্তু জানি যে আমেরিকার বিষয়টা তোমরা কিন্তু খেয়াল রাখবে, কারণ কি প্রত্যেকটা ক্ষেত্রে আমেরিকা, আমেরিকায় হচ্ছে সমাজকর্মের মেইন যে উৎপত্তি বা মেইন যে বিস্তার ওটা হয়েছিল আমেরিকায় 1905 সালে বোস্টন ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালে। এই বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালে ডক্টর রিচার্ড ক্যাবট প্রথম সমাজকর্ম শুরু করে, চিকিৎসা সমাজকর্ম। বিশ্বের উন্নয়নশীল এবং অনুন্নত দেশে হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোতে পেশাদার সমাজকর্মের প্রয়োগ হচ্ছে। আমাদের বাংলাদেশে কিন্তু বড় বড় যে হসপিটাল আছে, সরকারি হসপিটাল, এবং আমাদের যে জেলা পর্যায়ে যে হসপিটাল আছে, ওই প্রত্যেকটা হসপিটালকে চিকিৎসা সমাজকর্মী রয়েছে। দেখো, চিকিৎসা সমাজকর্মের ধারণা। চিকিৎসা সমাজকর্ম হলো একটি সহায়ক কার্যক্রম। এটা হচ্ছে কি সমাজকর্মের একটা সহায়ক কার্যক্রম। সহায়ক মানে কি? সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য পূরণে সহায়তা করে। দেখো, হাসপাতাল পরিবেশে চিকিৎসা সুযোগ সুবিধার সর্বোত্তম ব্যবহারের
সহায়তা দান এর লক্ষ্য, যে হাসপাতালে যে রোগীরা একদম সর্বোচ্চ একটা সুযোগ সুবিধা পায়, যাতে তারা সর্বোচ্চ হেলথ সার্ভিসটা পেয়ে থাকে, এটাই হচ্ছে চিকিৎসা সমাজকর্মের মেন লক্ষ্য। চিকিৎসা সমাজকর্মের সংজ্ঞা দিতে গিয়ে আরএ স্কিডমোর ও থ্যাকারি বলেছেন। আরএ স্কিডমোর ও থ্যাকারি তাদের এই সংজ্ঞাগুলো কি ইম্পর্টেন্ট, আমাদের এমসিকিউতে কিন্তু এসে থাকে। স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ এবং পদ্ধতি প্রয়োগ করাকে চিকিৎসা সমাজকর্ম বলে। দেখো এটা কিন্তু ওই ইউনিভার্সাল যে আমরা ডেফিনিশন বলেছি, ওই ইউনিভার্সাল ডেফিনিশনের মতোই কিন্তু অনেকটা। দেখো স্বাস্থ্য এবং চিকিৎসা ক্ষেত্রে এটা হচ্ছে তোমার কি পয়েন্ট, এখানে তুমি যা বিদ্যালয় লিখে দাও, বিদ্যালয় ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ইত্যাদিতে ব্যবহার করাকে বিদ্যালয় সমাজকর্ম বলে। সেম প্রবীণদের ক্ষেত্রে এইভাবে তুমি যা দিবা, এই ইউনিভার্সাল সূত্রটা ব্যবহার করে কি তোমরা সব সমাজকর্মের সূত্র সহজেই দিতে পারবে। দেখো সোশ্যাল ওয়ার্ক ইয়ারবুক এর সংজ্ঞা অনুযায়ী স্বাস্থ্য ও চিকিৎসা কার্যক্রম সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ করাকেই চিকিৎসা সমাজকর্ম বলা হয়। দেখো স্বাস্থ্য ও চিকিৎসা কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ করাই চিকিৎসা সমাজকর্ম, মানে কি স্বাস্থ্য আর চিকিৎসার ক্ষেত্রে এক কথায় আমাদের স্বাস্থ্য আর চিকিৎসার সাথে সম্পর্কিত সমাজকর্মের প্রয়োগই হচ্ছে কি চিকিৎসা সমাজকর্ম। এখানে তোমরা ইজিলি বুঝতে পারছো আশা করি। তাহলে সুতরাং বলা যায় চিকিৎসা সমাজকর্মের এমন একটি বিশেষ প্রায়োগিক শাখা, এটা কি সমাজকর্মের প্রায়োগিক শাখা, এটা হচ্ছে কি প্রায়োগিক শাখা, অবশ্যই মনে রাখতে হবে, যার মাধ্যমে স্বাস্থ্য চিকিৎসা ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান, কৌশল এবং পদ্ধতি প্রয়োগ করে রোগীকে চিকিৎসার সুযোগ সুবিধার পূর্ণতম ব্যবহার সহায়তা করা হয়। যেসব সামাজিক ও মানসিক অবস্থা রোগীর রোগ চিকিৎসার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করে, মানে কি বাধা সৃষ্টি করে, সামাজিক এবং মানসিক অবস্থা বাধা সৃষ্টি করে এবং চিকিৎসার পূর্ণ সুযোগ সুবিধা গ্রহণে রোগীর অক্ষম করে তোলে, সেসব অন্তরায় দূর করার লক্ষ্যে সমাজকর্মের যে প্রক্রিয়া প্রয়োগ করা হয় তাকে চিকিৎসা সমাজকর্ম বলা হয়। এখন আমরা একটু আলোচনা করি। দেখো আমরা যারা গ্রামে থাকি, যদি গ্রামের একটা প্রত্যন্ত লোক, হ্যাঁ প্রথমে ঢাকা মেডিকেলে আসলো সাপোজ, তারা কি বোঝে যে কোথায় গিয়ে কোন ডাক্তারের কাছে যেতে হবে, কোন চিকিৎসা করতে হবে, তারপর কোথায় গিয়ে আমি কি সার্ভিসটা পেতে পারি, কিভাবে আমার রোগীকে ভর্তি করা হবে, কিভাবে ব্লাড ব্যাংক থেকে রক্ত সরবরাহ করতে হবে, এগুলো কিছুই কিন্তু জানে না। তাদের এই সমস্যাগুলো সমাধান করতে কারা হেল্প করে? সমাজকর্মীরা। যে সমাজকর্মী যে রয়েছে হসপিটালে, সে কি করবে? সে করবে কি হ্যাঁ ওই রোগীকে দেখবে বা ওই রোগীর পরিবার পরিজনদের সাথে কথা বলবে এবং সমস্যাগুলো যারা ফেস করছে ওই সমস্যাগুলো বোঝার চেষ্টা করবে এবং ওই সমস্যার পরিপ্রেক্ষিতে তাদের কি করবে? একটা সমাধান দেওয়ার চেষ্টা করবে। তাছাড়া অনেক রোগী আছে যারা কি হয় হসপিটালে আসলো, তারপর হসপিটালের পরিবেশের সাথে তারা কি করলো না, মানিয়ে নিতে পারে না। এই যে মানিয়ে নিতে পারে না, এই ক্ষেত্রে তারা কি করে? সামঞ্জস্য বিধানে হেল্প করে। মানে কি হসপিটালে ডাক্তার চিকিৎসা দিবে ঠিক আছে, কিন্তু যে রোগীকে মানসিক সাপোর্ট দেওয়া, তারপরে বিভিন্ন সহযোগিতা করা, বিভিন্ন ফর্ম ফিল আপ করে দেওয়া, ভর্তি কার্যক্রম করা, তারপর অনেক ক্ষেত্রে আর্থিক সহায়তা করাও কি সমাজকর্মীরা করে থাকে। এই প্রত্যেকটা কাজটা চিকিৎসা সমাজকর্মের অন্তর্গত। হসপিটালে সমাজকর্মের যেই কাজগুলো চর্চিত হয় সব হচ্ছে চিকিৎসা সমাজকর্মের অন্তর্গত। তাও দেখো চিকিৎসা সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য। চিকিৎসা সমাজকর্মের প্রধান লক্ষ্য হচ্ছে চিকিৎসাধীন রোগীর সমাজ, পরিবার এবং ব্যক্তি জীবনের সঙ্গে হাসপাতাল, চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্ট কাজের সমন্বয় সাধন করে রোগ চিকিৎসা সহায়তা করা। মানে কি এই দিকটা আমি বললাম যে ওই রোগীর যে সমস্যা আছে ওই রোগীর সাথে হসপিটাল, নার্স এবং হসপিটালের পরিবেশ সবগুলোর একটা কম্বিনেশন করা, সমন্বয় সাধন করা, যাতে রোগীর একদম সর্বোচ্চ চিকিৎসাটা কি হয়? নিশ্চিত হয়। দ্বিতীয় লক্ষ্য কি? চিকিৎসার পর সেবা দান করে রোগীর পুনরাক্রম রোধ করা। পুনরাক্রম কি? পুনরাক্রম হচ্ছে ওই রোগটা যাতে পুনরায় আবার না হয়। আমরা কিন্তু দেখি যে হ্যাঁ একটা রোগ হয়ে গেল, এখন ওষুধ দিচ্ছে ডাক্তার, ঠিক হয়ে গেছে, অল্প একটু ঠিক হয়ে যাওয়ার পরে আমরা ওষুধ খাওয়া বাদ দিয়ে দেই, তারপর আবার সেই আগের লাইফস্টাইল লিড করি, আবার এর ফলে কি হয়? ওই রোগটা পুনরায় হওয়ার সম্ভাবনা থাকে। ইভেন আমরা কিন্তু দেখছি যে প্রতি বছর ডেঙ্গুতে, হ্যাঁ প্রথমবার ডেঙ্গুতে কি কম মানুষ মারা যায়, ডেঙ্গুটা যখন সেকেন্ড টাইম হয় তখন কিন্তু মানুষকে এটার সাথে আর লড়াই করতে পারে না, তখন কিন্তু কি মৃত্যুবরণ করে। এই ডেঙ্গু সেকেন্ড টাইম ডেঙ্গুতে কি মানুষের মরার সম্ভাবনা খুব বেশি। এই যে সেকেন্ড টাইম যে হলো, এই সেকেন্ড টাইম কোনো রোগ হওয়াকে বলা হয় পুনরাক্রমণ। চিকিৎসার পর সেবা দান করে রোগের পুনরাক্রম রোধ এবং রোগীর আর্থ সামাজিক ক্ষেত্রে পুনর্বাসিত করে স্বাভাবিক জীবনযাপনে সক্ষম করে
তুলতে সহায়তা প্রদান করে, যাতে ওই রোগীর আবার এই রোগটা না হয় এবং সে যাতে একটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, ওই রোগের যে ধকলটা আছে ওই ধকলটা কি হয়ে যেতে পারে, পুষিয়ে উঠতে পারে। এই জিনিসটা নিয়ে আলোচনা করে বা হেল্প করে এই চিকিৎসা সমাজকর্ম। তৃতীয় লক্ষ্য হচ্ছে স্বাস্থ্যবিধি ও পুষ্টি জ্ঞান দান করে জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করা। যে আমাদের জনগণের কিন্তু একটা বৃহৎ সংখ্যক লোক এখনো স্বাস্থ্য জ্ঞান, তারপর পুষ্টি, যে কি পরিমাণ পুষ্টি লাগে আমাদের দেহে, তারপর কোন কোন পুষ্টি খেতে হয়, কি খাবারে কি পরিমাণ পুষ্টি আছে। আমরা বাঙালিরা কি করি, খালি ভাত আলু ভর্তা, কিন্তু এগুলো খেলে কি শুধু হয়, ভাতে আলু ভর্তা শুধু শর্করা থাকে। আমাদের কিন্তু সুষম খাদ্য, যেখানে খাদ্যের 6টি উপাদান উপস্থিত, ওই সব খাবার খেতে হয়। এই ক্ষেত্রে রোগীদের কিন্তু কি আরো ভালো ভালো খাবার আরো বেশি খেতে হয়। এখন রোগীদের এই যে বিভিন্ন পুষ্টি খাদ্য এই সম্পর্কে জ্ঞানগুলো কারা দিয়ে থাকে, চিকিৎসা সমাজকর্মীরা। একটা ডাক্তারের পক্ষে কিন্তু বিস্তর রোগীদের কি পরামর্শ দেওয়া বা রোগীদের সাথে টাইম স্পেন্ড করা সম্ভব না। কারণ কি, একটা ডাক্তারের অনেক কাজ, অনেক রোগী দেখতে হয়। আমাদের বাংলাদেশে ডাক্তারের সংখ্যা খুবই কম, এই ক্ষেত্রে সমাজকর্মীরা হেল্প করে। তারপর দেখো চিকিৎসা সমাজকর্মের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে আমেরিকার চিকিৎসা সমাজকর্মী সমিতির মন্তব্য হলো, চিকিৎসা সমাজকর্ম রোগীর সার্বিক সমস্যা সমাধানের প্রচেষ্টা চালায় না। যে চিকিৎসা সমাজকর্ম কি করে, রোগীর সার্বিক সমস্যা সমাধানের প্রচেষ্টা চালায় না, এটি শুধু সামাজিক উপাদান বিশ্লেষণ করে, যেগুলো প্রত্যক্ষভাবে রোগীর অসুস্থতা এবং চিকিৎসার কারণ হিসেবে দেখা দেয়। এগুলোকে রোগের সামাজিক উপাদান হিসেবে আখ্যায়িত করা হয়। সামাজিক উপাদান কি, একদম সমাজের যে মেইন উপাদান থাকে, বস্তুগত উপাদানগুলো, যেই উপাদানগুলো আমাদের কি রোগের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে আমি বলতে পারি যে অস্বাস্থ্যকর পরিবেশ, আমাদের অসচেতনতা, এগুলো হচ্ছে কি সামাজিক উপাদান। তারপর দেখো মূলত রোগীর আওতাধীন চিকিৎসার সুযোগ সুবিধার পূর্ণতম ব্যবহারে সহায়তা দান চিকিৎসা সমাজকর্মের মূল লক্ষ্য। রোগীর আর্থসামাজিক, পারিপার্শ্বিক ও মানসিক ভারসাম্য ফিরিয়ে এনে চিকিৎসাকে ফলপ্রসূ করে তোলার সাথে সাথে গোটা সমাজকে রোগমুক্ত, সবল ও স্বাস্থ্যবান করে তোলার লক্ষ্যেই চিকিৎসা সমাজকর্ম বাস্তবায়ন করা হয়। যাতে একদম ওভারঅল সবার ক্ষেত্রে, যে আমাদের সমাজে যে বিভিন্ন রোগ সমস্যা আছে, ওই রোগ বলে একদম সমাজ থেকে যাতে সরে যায়, এবং যে আমরা চিকিৎসা দিচ্ছি হসপিটালে, এই চিকিৎসা থেকে একদম সর্বোচ্চ রেজাল্টটা পাওয়া যায়। এই ক্ষেত্রে চিকিৎসা সমাজকর্ম কাজ করে। দেখো চিকিৎসা সমাজকর্মের ইতিহাস, এই যে আমি কিন্তু বললাম যে ইতিহাসগুলো কি আমাদের পুরো বিস্তারিত জানা লাগবে, এটা কিন্তু কি আমাদের অবশ্যই জানা লাগবে, আর একবার পড়লেই হয়ে যাবে। সবচেয়ে বড় সুবিধা কি জানো, যে এই যে পুরো সমাজকর্ম, চিকিৎসা সমাজকর্ম বলো, বিদ্যালয় সমাজকর্ম বলো, এগুলো রিলেটেড, একদম কাছাকাছি 1907 থেকে 5 7 এর মধ্যেই ম্যাক্সিমাম হয়েছে। দেখো সমাজকর্মের বিশেষ শাখা হচ্ছে চিকিৎসা সমাজকর্ম, যার উৎপত্তি এবং বিকাশ সাম্প্রতিক কালের, মানে কি বেশি দিন হয় নাই এর উৎপত্তি আর বিকাশের, মানে রিসেন্টলি। চিকিৎসা সমাজকর্মের ঐতিহাসিক পটভূমি আলোচনা করলে দেখা যায়, চিকিৎসা সমাজকর্ম ধারণার বিকাশ ও উন্নয়নের পেছনে 4টি উৎস সক্রিয় ভূমিকা পালন করে। এমসিকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, চিকিৎসা সমাজকর্ম বিকাশ এবং উন্নয়নে কয়টি উপাদান সক্রিয় ভূমিকা পালন করেছে, 4টি উপাদান। চিকিৎসা সমাজকর্ম বিকাশের প্রথম উৎস হচ্ছে যে 1880 সালে ইংল্যান্ডে মানসিক রোগীদের রোগের পুনরক্রম রোধের জন্য চিকিৎসা উত্তর মানে কি, চিকিৎসার একবার একটা মানসিক সমস্যা দেখা দিছে, তারপরে যাতে আবার ওই রোগের পুনরক্রম না হয় তার জন্য চিকিৎসা উত্তর মানে কি, চিকিৎসা দেওয়ার পরে সেবাদানের গুরুত্বকে স্বীকৃতি দান করা। এখন বলা হয়েছে যে একটা এমসিকিউ আসতে পারে, যে যদিও এটা কম আসে, যে প্রথম কবে কি নেওয়া হয়, স্টেপ নেওয়া হয় বা স্বীকৃতি দেওয়া হয় যে একটা রোগের পুনরক্রম রোধ করতে একটা সমাজকর্মের দরকার, এটা হচ্ছে 1880 সালে। তারপরে চিকিৎসা সমাজকর্ম বিকাশের দ্বিতীয় উৎস হচ্ছে 1890 সালে চার্লস এস লক এর উৎসাহে লন্ডনে ইংলিশ হাসপাতালে প্রাক্তন ছাত্রীদের দ্বারা গঠিত অ্যালামনাই সংগঠন। এই সংগঠনে স্বেচ্ছাসেবীরা রোগীর সামাজিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করে বিনা ব্যয়ে চিকিৎসা লাভের যথার্থতা এবং রোগীর কী ধরনের সাহায্যের প্রয়োজন তা নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করতেন। সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিনা ব্যয়ে চিকিৎসার সুযোগ লাভের জন্য দরখাস্তকারী সামাজিক অবস্থার তথ্য অনুসন্ধান এবং কি ধরনের সাহায্যের প্রয়োজন তার মূল্যায়ন করার দায়িত্ব পালন করতেন। দেখো এটা কি হয়েছে, 1890 সালে কি হয়েছে, লন্ডনে ইংলিশ হাসপাতালের যে প্রাক্তন ছাত্রীরা আছে তারা একটা সংগঠন গড়ে তোলা, একটা ভলেন্টারি অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের কাজ কি, এই অর্গানাইজেশনের কাজ হচ্ছে যে
কেউ যদি তাদের কাছে দরখাস্ত করে যে আমি এই সমস্যা ফেস করছি চিকিৎসার ক্ষেত্রে, তার হেলথ রিলেটেড এই সমস্যা ফেস করছি, এখন যারা দরখাস্ত করে তাদের সামাজিক এবং যে পারিবারিক মানসিক পারিপার্শ্বিক খোঁজ খবর বা ডেটা সংগ্রহ কাজগুলো এই যে স্বেচ্ছাসেবী ছাত্রীরা করে থাকতো, এবং এই ডেটা কি করার মাধ্যমে অ্যানালাইসিস করার মাধ্যমে কি তারা একটা সমাধান দেওয়ার চেষ্টা করতো। এটাও কি একটা উৎস। তারপর দেখো চিকিৎসা সমাজকর্মের তৃতীয় উৎস গৃহ পরিদর্শনকারী নার্সের কর্ম অভিজ্ঞতা। যে তৃতীয় উৎস কি গৃহ পরিদর্শনকারী নার্স, মানে কিছু কিছু ব্যক্তি ভলান্টারি ব্যক্তি তারা গৃহ পরিদর্শন করতো, হোম ভিজিটে যাইতো। দেখো 1893 সালে তার তিন বছর পরে নিউ ইয়র্ক হেনরি স্ট্রিট সেটেলমেন্ট হাউসের মানব সেবিকাগণ মানে কি, সেবিকা হচ্ছে নার্স যারা মানবদের সেবা করে, মানব জাতির সেবা করে। নিউ ইয়র্ক হেনরি স্ট্রিট সেটেলমেন্ট হাউসের এটা হচ্ছে একটা অর্গানাইজেশন। মানব সেবিকাগণ প্রতিবেশী দরিদ্র রোগী যারা চিকিৎসার ব্যয় নির্বাহে অক্ষম তাদের গৃহ পরিদর্শন শুরু করেন। তারা অসুস্থতার কতগুলো কিছু ব্যক্তিগত এবং সামাজিক কারণ চিহ্নিত করেন। হেনরি স্ট্রিট সেটেলমেন্ট হাউসের অভিজ্ঞতার আলোকে চিকিৎসোত্তর সেবাদানের জন্য নিউ ইয়র্কের বিভিন্ন হসপিটালে কর্তৃপক্ষ রোগীর বাড়িতে নার্স প্রেরণ শুরু করেন। দেখো নার্স প্রেরণ, বাসায় গিয়ে যে সার্ভিস দেওয়া, নার্স দেওয়া, আগে কিন্তু এই বাসায় গিয়ে যে নার্সরা হেল্প করবে বা নার্সরা রোগীর সেবা করবে এটা কিন্তু আগে প্রচলিত ছিল না। এই যে 1893 সালে হেনরি স্ট্রিট সেটেলমেন্ট হাউসের মানব সেবিকাগণ মানে কি নার্সরা শুরুতে তার আশেপাশে যারা ব্যক্তি আছে বিশেষ করে দরিদ্র যারা তাদের বাড়িতে গিয়ে সেবা দান করা শুরু করে। তারা যে এই একটা ইনিশিয়েটিভ নিছে, তারপরে বড় বড় প্রতিষ্ঠানগুলো দেখলো কি, বিভিন্ন হাসপাতাল দেখলো কি না, যে বাসায় গিয়ে যে নার্সদের সার্ভিসটা, ওই সার্ভিসটা খুবই ফলপ্রসূ, এটা খুব কাজের দেয়। এই কারণে তারাও এটা আস্তে আস্তে কি করলো, অনুমোদন দিল এবং উৎসাহিত করলো। এর ফলে কি যে চিকিৎসা সমাজকর্ম এটা আরো বৃদ্ধি পেল। চিকিৎসা সমাজকর্মের চতুর্থ উৎস হচ্ছে মেডিকেল ছাত্রদের। এখন কিন্তু আবার ছাত্রদের ইনক্লুড করা হয়েছে। মেডিকেল ছাত্রদের সামাজিক এজেন্সিগুলোতে প্রশিক্ষণ দানের জন্য প্রেরণ। যে সামাজিক যে এজেন্সিগুলো আছে, যেই এজেন্সিগুলোর কাজ কি সমাজ সেবা করা এবং সমাজে বিভিন্ন সমস্যা অ্যানালাইসিস করার পর সেটাকে সমাধান বের করা, তার পলিসি মেকিংয়ে হেল্প করা। 1902 সালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, খুব ইম্পর্টেন্ট, 1902 সালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে ডক্টর চার্লস পি ইমারসন চিকিৎসা শিক্ষার অংশ হিসেবে সামাজিক এবং আবেগীয় সমস্যা অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করেন। তিনি তার ছাত্রদের বিভিন্ন এজেন্সিতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার অনুরোধ করেন, যাতে তারা রোগের সাথে রোগীর অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশের প্রভাব সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করতে পারেন। এই যে চার্লস পি ইমারসন কি করেছে, যে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, সে কিন্তু কি তার ছাত্রদের বিভিন্ন সমাজ সেবামূলক এজেন্সিতে কি পাঠিয়েছে, ইন্টার্নশিপের জন্য পাঠিয়েছে, যে তোমরা গিয়ে একটু কাজ করো এখানে এবং দেখো যে রোগের কারণ এবং রোগগুলো কিভাবে নির্মূল করা যায়, এই সব নিয়ে এজেন্সির সাথে কি তোমরা কাজ করো, অ্যানালাইসিস করো। এবং এইটাই প্রথম আস্তে আস্তে কি করেছে, একটা প্রাতিষ্ঠানিক রূপ দাঁড় করেছে চিকিৎসা সমাজকর্মের। উপরোক্ত অভিজ্ঞতার ভিত্তিতে 1905 সালে চিকিৎসা সমাজকর্ম প্রথম যাত্রা শুরু করে। খুবই ইম্পর্টেন্ট কত সালে, 1905 সালে চিকিৎসা সমাজকর্ম প্রথম যাত্রা শুরু করে। চিকিৎসা সমাজকর্ম কবে যাত্রা শুরু করে, 1905 সালে। তারপর দেখো সমাজকর্মীদের একই সময় ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, বোস্টন এবং জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে হাসপাতালের স্টাফ হিসেবে নিয়োগ করা হয়। সমাজকর্মীদের কি একই সাথে বিভিন্ন হসপিটালে, ইউএস এর বড় বড় হসপিটালগুলো ওইখানে স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয় এই প্রথম 1905 সালের পরে। এসব হাসপাতালে চিকিৎসা সমাজকর্মীরা রোগীর সামাজিক, পারিবারিক এবং ব্যক্তিগত জীবনের সঠিক তথ্য সংগ্রহ করে রোগ নির্ণয় এবং চিকিৎসায় ডাক্তারদের বিশেষভাবে সাহায্য করে। তারা কিন্তু ওষুধ দিত না, তারা কি বিভিন্ন সমস্যা বা রোগের উৎসগুলো কি করতো, বের করতো এবং তার ডাক্তারকে হেল্প করতো, যাতে স্যার ওর এই সমস্যাগুলো আছে, এবং ডাক্তার সব কিছু অ্যানালাইসিস করে একটা প্রপার একটা ট্রিটমেন্ট দিত। এর ক্ষেত্রে কি সমাজকর্মী ডাক্তারকে এক কথা সহায়তা করতো। ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চিকিৎসক ডক্টর রিচার্ড সি ক্যাবট সর্বপ্রথম রোগ চিকিৎসায় সমাজকর্মীদের ভূমিকা, গুরুত্ব ও প্রয়োজনীয়তা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দান করেন। এই যে খুব ইম্পর্টেন্ট, এই ডক্টর সি ক্যাবট সর্বপ্রথম কি করেছে, এই ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের চিকিৎসক, তিনি কি বললেন যে আসলেই এই সমাজকর্মীদের গুরুত্ব অনেক রয়েছে, হসপিটাল সমাজকর্ম বা চিকিৎসা সমাজকর্ম খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই কি করা উচিত, প্র্যাকটিস করা উচিত। তিনি প্রথম ডাক্তার হিসেবে স্বীকৃতি দেয়। এই প্রত্যেকটা তথ্য কিন্তু তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তার আগে আরেকটা কথা আমরা বলে দিই,
বলে দেই যে তোমাদের এখানে কি করতে হবে, প্রত্যেকটা ডিটেলস মাথায় রাখতে হবে। কি অতিরিক্ত সহজ হওয়ার কারণে কি হয় যে আমরা যখন এমসিকিউ সলভ করতে যাই তখন কি হয়, যখন বিদ্যালয় সমাজকর্ম, চিকিৎসা সমাজকর্ম, ক্লিনিক্যাল সমাজকর্ম, সাইকিয়াট্রিক সমাজকর্ম এই অপশনগুলো থাকে, তখন আমরা কনফিউজড হয়ে যাই যে এইটা হবে নাকি এইটা হবে না এইটা হবে। এই কারণে আমাদের প্রত্যেকের ডিটেলস কি মাথায় রাখতে হবে এবং আলাদা করার যে যোগ্যতাটা আমাদের বিল্ড করতে হবে। দেখো, যার ফলে ইংল্যান্ড এবং আমেরিকায় বিভিন্ন হাসপাতালে সুষ্ঠু চিকিৎসার স্বার্থে চিকিৎসা সমাজকর্মীদের নিয়োগ বৃদ্ধি পায়। 1918 সালে আমেরিকায় চিকিৎসা সমাজকর্মীদের সমিতি গঠনের মাধ্যমে এটি পূর্ণতা লাভ করে। এখন আমেরিকায় কোথায় প্রথম সমাজকর্মীদের চিকিৎসা সমাজকর্মীদের সংগঠন গড়ে ওঠে? আমেরিকায় কত সালে? 1918 সালে। খুবই গুরুত্বপূর্ণ, ইতিহাসগুলো কি কোনো স্কিপ করা যাবে না। আমি আবার বলছি, বাংলাদেশে তদানীন্তন মানে কি, মানে তৎকালীন সময়ে পাকিস্তান আমলে জাতিসংঘ এবং রেড ক্রসের যৌথ প্রচেষ্টায় 1954 সালে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পরীক্ষামূলক চিকিৎসা সমাজকর্মের প্রয়োগ শুরু হয়। কত সালে? 1954 সালে। কিসের সহায়তায়? জাতিসংঘ এবং রেড ক্রসের সহায়তায়। 1958 সালে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ চিকিৎসা সমাজকর্মের 4টি প্রকল্প গ্রহণ করে। এত দরকার নাই যে 1958 সালে জাতীয় কি করে সমাজ কল্যাণ পরিষদ চিকিৎসা সমাজকর্মের জন্য 4টি পরিকল্পনা গ্রহণ করে। 1961 সালে সমাজ কল্যাণ পরিদপ্তর প্রতিষ্ঠার পর, সমাজ কল্যাণ পরিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশের সমাজ কল্যাণ পরিদপ্তর তৎকালীন পাকিস্তানে 1961 সালে সমাজ কল্যাণ পরিষদ গঠিত হয়। চট্টগ্রাম, রাজশাহী, ঢাকার মিডফোর্ড ও বক্ষব্যাধি হসপিটালে চিকিৎসা সমাজকর্ম প্রয়োগ করা হয়। দেখো, প্রত্যেকটা জিনিস কি আমাদের মাথায় রাখতে হবে। তারপর দেখো, চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব ও বাস্তবতা অনুধাবন করে 1975 সালে বাংলাদেশ সরকার 15টি হাসপাতালে প্রয়োগের ব্যবস্থা করে। এই যে 1975 সালে কি করেছে, যখন বাংলাদেশ সরকার বুঝতে পারে যে আসলেই চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব রয়েছে, হসপিটালে এটা দ্বারা রোগীরা অনেক লাভবান হয়। বিশেষ করে বাংলাদেশের মতো জায়গায় যেখানে একদম বেশিরভাগ রোগী কি তাদের শিক্ষার জ্ঞান খুবই কম, তখন তো আরো কম ছিল। এখনো কি আমরা যারা হসপিটালে যাই, বিশেষ করে পাবলিক হসপিটালগুলোতে, আমরা কিন্তু গিয়ে কি হয়ে একদম ইতস্তত বোধ করি যে কোথায় কি করতে হবে, এত ভিড়। এই সব ক্ষেত্রে সমাজকর্মীরা হেল্প করে থাকে। বাংলাদেশ সরকার 15টি হসপিটালে প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করেন। 1984 সালে সরকারের প্রশাসনিক পুনর্গঠনের পরিপ্রেক্ষিতে চিকিৎসা সমাজকর্মের নতুন নাম হাসপাতাল সমাজসেবা রাখা হয়। এই যে হাসপাতাল সমাজসেবা কবে করা হয়? চিকিৎসা সমাজকর্মের নাম বাংলাদেশে হাসপাতাল সমাজসেবা। ভেরি ইম্পর্টেন্ট। 1984 সালে খুবই ইম্পর্টেন্ট। 1984 সালে কি করা হয়? এই চিকিৎসা সমাজকর্মের নতুন নাম হাসপাতাল সমাজসেবা রাখা হয়। বাইরে চিকিৎসা সমাজকর্ম থাকলেও কি বাংলাদেশে এর নাম হাসপাতাল সমাজ সেবা। খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশের সকল মেডিকেল কলেজ ও জেলা সদরের হসপিটালগুলোতে চিকিৎসা সমাজকর্মের প্রয়োগ হচ্ছে। যারা উপজেলা পর্যায়ে আছো তারা এটার ফেস না করলেও তোমরা যদি তোমাদের জেলা পর্যায়ে যাও বা ঢাকার বড় হসপিটালগুলোতে যাও অথবা মেডিকেল কলেজগুলোতে যাও, তাহলে কি তোমরা চিকিৎসা সমাজকর্ম দেখতে পারবে। এছাড়া ডায়াবেটিক্স হাসপাতাল, ইসলামিয়া চক্ষু হাসপাতাল, শিশু হাসপাতাল, বাংলাদেশ চক্ষু হাসপাতাল, মানসিক হাসপাতাল, মহানগর জেনারেল হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম প্রয়োগ করা হচ্ছে। তারপর দেখো, চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব। সার্বিক আর্থসামাজিক ও চিকিৎসা সরবরাহের আলোকে চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করা হলো। এখন আমরা গুরুত্বগুলো আলোচনা করব। গুরুত্বগুলো কি আমাদের ঘ নাম্বার প্রশ্নে, এই গুরুত্বটা আমাদের ঘ নাম্বার প্রশ্নে এসে থাকে। গ নম্বর প্রশ্নে কি আসে? গ নম্বর প্রশ্নে আসে যে উদ্দীপকে কোন সমাজকর্মের কথা উল্লেখ করা হয়েছে তা একটু উল্লেখ করো বা তার ইতিহাস লেখো। আর ঘ নম্বরে কি আসে? ঘ নম্বরে আসে হচ্ছে যে ওই উপরোক্ত সমাজকর্মের গুরুত্ব ব্যাখ্যা করো। এই দেখো গুরুত্বগুলো, প্রথম হচ্ছে বিশ্বায়ন, জনসংখ্যা বৃদ্ধি, শিল্পায়ন ও শহরায়ন প্রভৃতি কারণে ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ ও বস্তুবাদী দৃষ্টিভঙ্গি বৃদ্ধি পাচ্ছে, যার প্রভাবে মানবিক ও সামাজিক সম্পর্ক মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। চিকিৎসাধীন রোগীর মানবিক ও সামাজিক দিকে যত্ন নেওয়া ডাক্তার ও নার্সদের পক্ষে সম্ভব হচ্ছে না।
অন্যদিকে একক পরিবার গঠনের প্রভাব, রোগীর পরিবারের সদস্যরা পূর্বে যৌথ পরিবারের মতো সদস্যের মতো কি পাচ্ছে না, সেবা যত্ন করতে পারছে না। দেখো এখানে আমাদের দুটা দিক কিন্তু উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে প্রচুর সংখ্যক জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে বা পৃথিবীতেও কিন্তু অনেক দেশে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই প্রচুর সংখ্যক জনসংখ্যার যে পরিপূর্ণভাবে ট্রিটমেন্ট দেওয়ার জন্য কি হচ্ছে না, একদম যে ডাক্তার আছে তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সাপোজ বাংলাদেশে প্রায় 2000-এর উপরে ডাক্তারের জন্য রোগীর জন্য বা জনসংখ্যার জন্য একটা মাত্র ডাক্তার। এখন একটা ডাক্তারের কি 2000 লোককে সামলানো সম্ভব? ইম্পসিবল এটা। এখন তাদের যে কাজটাকে আরেকটু সহজ করে দেয় কারা? এই চিকিৎসা সমাজকর্মীরা। দেখা গেছে চিকিৎসা সমাজকর্মীরা 40% কাজ শেষ করে দিল, আর বাদ বাকি 60% ডাক্তার করলো, শেষ। তাহলে কি এই 40% কি ডাক্তারে সেভ হলো এইভাবে। এবং আরেকটা সমস্যা কি হচ্ছে, আগে কিন্তু যৌথ পরিবার ছিল, যদি পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়তো পরিবারের বাকি সদস্যরা কি করতে পারতো, হেল্প করতে পারতো। কিন্তু এখন একক পরিবার হওয়ার কারণে যদি ওই একক পরিবারের সদস্য কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাহলে পরিবারটি কি অসহায় হয়ে যায়। এই অসহায়তা দূর করার জন্য কি সমাজকর্মীরা, চিকিৎসা সমাজকর্মীরা হেল্প করে থাকে। তারপর দেখো জনসংখ্যা বৃদ্ধির তুলনায় চিকিৎসক, নার্স এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি না পাওয়ায় শুধু দৈহিক চিকিৎসা দায়িত্ব নিয়ে ডাক্তার এবং সংশ্লিষ্ট কর্মচারীরা নিজ ভূমিকা পালনে ব্যস্ত ও তৎপর থাকেন। রোগের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত সামাজিক, মানসিক ও অন্যান্য উপাদানের প্রতি দৃষ্টি দেওয়া তাদের পক্ষে সর্বক্ষেত্রে সম্ভব হয় না। এই দিকটা আগে আমি যেটা বললাম যে একটা ডাক্তার কি অনেক সংখ্যক, একটা নার্সের অনেক সংখ্যক রোগী দেখতে হয়, সে তো কি করে, তারা কেউ দায় সারা কাজ করে, যে যতটুকু দরকার অতটুকু করে তারা আবার অন্য একটা রোগীর প্রতি কনসেন্ট্রেশন বা ফোকাস দিয়ে থাকে। এখন এই রোগীটাকে যাকে অসুস্থ বা যে সমস্যা ফেস করছে তাকে বাদবাকি যে সেবাগুলো এটা কে দিয়ে থাকে, ইনিশিয়াল এবং পরবর্তী সেবাগুলো দেয় এই সমাজকর্ম, চিকিৎসা সমাজকর্ম এক কথায়। তারপর দেখো গণদারিদ্র্যের শিকার বৃহৎ সংখ্যক জনগোষ্ঠী। বাংলাদেশের গণদারিদ্র্য মানে কি, প্রচুর সংখ্যক দরিদ্র রয়েছে এই জনসংখ্যার মধ্যে। চিকিৎসার প্রয়োজনীয় ঔষধ পথ্য মানে কি বিভিন্ন জিনিসপত্র যেগুলো আমাদের ট্রিটমেন্টের সাথে জরুরি, রক্ত প্রভৃতির ব্যয় বহনে অক্ষম দরিদ্র জনগোষ্ঠী চিকিৎসাবিহীন অবস্থায় শরীরে রোগ বহন করে জীবনযাপন করছে। তদুপরি কি তার উপরেও নিরক্ষরতা, অজ্ঞতা এবং কুসংস্কারের প্রভাব জনগণকে চিকিৎসা এবং স্বাস্থ্য রক্ষার ব্যাপারে উদাসীন ও অক্ষম করে রেখেছে। নিরক্ষর ও অজ্ঞ জনগোষ্ঠীর চিকিৎসা ক্ষেত্রে প্রাপ্ত সুযোগ সুবিধা সম্পর্কে যেমন অজ্ঞ, তেমনি চিকিৎসা সুযোগ সুবিধা গ্রহণেও উদাসীন। দেখো আমাদের দেশে কি হয়, একটা হিউজ সংখ্যক মানুষ কি স্টিল কি তারা দারিদ্র সীমার নিচে অবস্থান করছে। তাদের একদম কি যে ট্রিটমেন্টের টাকা, ওষুধ কেনার টাকা এবং যে প্রয়োজনীয় হেলথ কেয়ার জিনিসপত্র কেনার টাকা, এগুলো কিন্তু কি তাদের সামর্থ্য নেই বা টাকা পয়সা কিন্তু নেই বললেই চলে। এখন এর ফলে কি হয়, তারা কি করে, ডাক্তারের কাছে যায় না, তারা ওষুধপত্র খায় না, তারা ওই রোগ জীবাণুরে কি বহন করে বেড়ায়। এখন এর কোনো ট্রিটমেন্টও তো কি তারা পায় না। এই বিভিন্ন ক্ষেত্রে কারা হেল্প করে, কি চিকিৎসা সমাজকর্মীরা অনেক সময় হেল্প করে। তারপরে আরো একটা সমস্যা হচ্ছে কি, যে একটা বৃহৎ জনসংখ্যা এখনো কি মূর্খ, তারা কনসিয়াস না, তারা এইসব সম্পর্কে সচেতন না। এই সচেতনতার ব্যাপারটাও কি সমাজকর্মীরা দেখে থাকে। তাদের বিভিন্ন বিষয়ে জ্ঞান দান করা এবং সচেতন করে তোলা, এটা কিন্তু কি সমাজকর্মীরা কাজ করে এটার উপরে। বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশে রোগ মুক্তির পর রোগীর আর্থসামাজিক পুনর্বাসনে কোনোরূপ ব্যবস্থা নেই। অনেক ক্ষেত্রে পেশাগত পুনর্বাসনের অভাবে রোগ মুক্তির পর অনেক রোগী ভিক্ষাবৃত্তি বা অন্য কোনো উপায়ে জীবিকা নির্বাহ করতে বাধ্য হয়। দেখো অনেক সময় কি হয়, যে আমরা যদি একটা রোগী কি হয়, যে গুরুতর কোনো রোগে আক্রান্ত হয়, তাকে অফিস বা কর্মক্ষেত্র থেকে ছাড়াই করে দেওয়া হয়, যে আপনি চলে যান, আপনাকে আর আমাদের দরকার নেই। এখন ওই রোগ মুক্তি লাভের পরে ওই লোকটা কি করে থাকবে, সে কি করে তার সংসার চালাবে বা নিজের জীবন ধারণ করবে। এই ক্ষেত্রে কি করে চিকিৎসা সমাজকর্মীরা তাদের যতটা পারা যায় হেল্প করে থাকে, যে তাদের যোগ্যতা অনুযায়ী তাদের পুনর্বাসন এবং আবার পুনরায় কর্মক্ষম করতে তারা হেল্প করে, যাতে তারা ভিক্ষাবৃত্তির মতো খারাপ জিনিসের দিকে, যেগুলো আমাদের সমাজের পক্ষে কি খারাপ, সেখানে যাতে তারা ধাবিত না হয়। তারপর দেখো বাংলাদেশে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের শিকার অনেক রোগী হাসপাতালে ভর্তি হয়। প্রাকৃতিক দুর্যোগের শিকার আমরা কিন্তু জানি যে বাংলাদেশে প্রতি বছর প্রচুর সংখ্যক প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে, বন্যা, খরা, জলোচ্ছ্বাস একটার পর একটা লেগেই থাকে, যেহেতু বাংলাদেশের জিওগ্রাফিক্যাল লোকেশনটাই ওই রকম, যেখানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে।
এখন এই সমস্যার ফলে কি হয়, পরিবার পরিজন হারিয়ে বা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এসব রোগীরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। অনেক সময় দৈহিক রোগের চিকিৎসার স্বার্থে রোগীর অনেক ইতিহাস সম্পর্কে তথ্যাবলী জানার প্রয়োজন দেখা দেয়। তথ্য সংগ্রহের অভাবে তাদের পূর্ণাঙ্গ চিকিৎসা মারাত্মকভাবে ব্যাহত হয়। কি হয়, এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়, প্রাকৃতিক দুর্যোগে কি হয়, অনেকের পরিবারের সদস্যরা মারা যায়, অনেকের যে সর্বশান্ত হয়ে যায়, তার যে বাড়ি ঘর আছে, তার যে জমি জমা আছে, সব একদম চলে যায়, নষ্ট হয়ে যায়। এর ফলে কি সে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায়। এখন যে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে, এখন তার পক্ষে কি প্রপারলি ট্রিটমেন্ট নেওয়া সম্ভব হয়? সে হসপিটালে যায় তো যায় না, হ্যাঁ, তারপর ডাক্তারের কথা শোনে তো শোনে না। এখন এই পরিবেশও কি এই রকম রোগীকে সমাজকর্মীরা, চিকিৎসা সমাজকর্মীরা হেল্প করে থাকে, যাতে সে নিজের কাজগুলো এবং পরিবেশের সাথে সে সামঞ্জস্য বিধান করে চলতে পারে। তারপর দেখো আরেকটা হচ্ছে রোগ চিকিৎসায় রোগীর সহযোগিতা, মনোবল এবং অংশগ্রহণের গুরুত্ব অপরিসীম, কিন্তু অজ্ঞতা, ভয়, ভীতি প্রভৃতি কারণে রোগীরা এরূপ সহযোগিতা দানে সবসময় অক্ষম হচ্ছে না। যে দেখো, একটা রোগ ট্রিটমেন্টে বা একটা ডাক্তার এবং একটা রোগীর যদি একটা পরিপূর্ণ একটা কি হয়, একটা ভাবের আদান প্রদান হয়, তখনই কি একটা রোগের কি হবে, পুরোপুরি ট্রিটমেন্ট দেওয়া বা ওই রোগ থেকে আমাদের নিরসন করা সম্ভব হবে। এখন যদি একটা রোগী যদি নিজের সাথে ডাক্তারের যে সম্পর্ক আছে ওই সম্পর্কে উন্নয়ন করতে না পারে, নিজের সমস্যাগুলো ডাক্তারের সাথে শেয়ার করতে না পারে, এবং ডাক্তার যে পরামর্শ দেয় ওই পরামর্শগুলো যদি না শোনে, এখন এখানে কি কোনো উন্নয়ন হবে? হবে না। রোগটাও কি পুরোপুরি সারবে না। এই ক্ষেত্রে যে যাতে তাদের মধ্যে কি একটা পরিপূর্ণ একটা অংশগ্রহণমূলক একটা অবস্থা থাকে, এই জিনিসটা নিশ্চিত করতে সমাজকর্মীরা, চিকিৎসা সমাজকর্মীরা বিশেষ ভূমিকা পালন করে। তারপর দেখো, চিকিৎসাধীন রোগী যদি পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য হয়, তাহলে তার উপর নির্ভরশীল পোষ্যদের, মানে কি যারা তার উপরে নির্ভরশীল, যে একটা ব্যক্তি যদি, আমরা বিশেষ করে আমাদের পরিবারের বাবার উপরে নির্ভরশীল থাকি, যতদিন আমি নির্ভরশীল থাকবো আমি হতলাম পোষ্য, মানে যারা নির্ভরশীল থাকে। পোষ্যদের নিরাপত্তাহীনতা, দুশ্চিন্তা এবং অস্থিরতা রোগ চিকিৎসায় অন্তরায় সৃষ্টি করে। যদি পরিবারে যে একমাত্র ইনকাম করে, সাপোজ যে আমার বাবা পরিবারে একমাত্র ইনকাম করে, এখন যদি আমার বাবা যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা কিন্তু কি একটা বহুত একটা সমস্যার সম্মুখীন হব। এখন এখানে আমাদের খাওয়া দাওয়া নিয়ে কি হবে, একটা সমস্যার সৃষ্টি হবে। এখানে তো চিকিৎসা করা একটা বিলাসিতা, যেখানে খাওয়া দাওয়ায় অনিশ্চিত, চিকিৎসা সেখানে বিলাসিতা। এখন এই ক্ষেত্রেও কিন্তু চিকিৎসা সমাজকর্মীরা বিশেষ ভূমিকা পালন করে, যাতে কি হয়, আমরা আমাদের জীবন ধারণ এবং অন্যান্য যে মানবিক যে চাহিদাগুলো আছে ওগুলো যাতে আমরা পূরণ করতে পারি। রোগীর পূর্ণাঙ্গ এবং সার্বিক চিকিৎসার সাথে উপরোক্ত সমস্যাগুলোর প্রতি একটি সমন্বিত সহানুভূতিপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রয়োজন। এই জন্য প্রয়োজন এমন এক সহায়ক পদ্ধতি যা সমাজ, পরিবার, ব্যক্তি জীবন এবং হাসপাতাল, চিকিৎসক ও নার্সদের মধ্যে যোগাযোগ স্থাপন ও সমন্বয় সাধন, রোগীর সার্বিক চিকিৎসা প্রক্রিয়াকে ত্বরান্বিত এবং চিকিৎসা প্রক্রিয়াকে ফলপ্রসূ ও কার্যকর করে তুলবে। উপরোক্ত প্রয়োজনীয়তা ও গুরুত্বের পরিপ্রেক্ষিতে চিকিৎসা পদ্ধতির অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে হাসপাতাল ও মানসিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সমাজকর্ম কার্যক্রম চালু রয়েছে। যে এই যে আমরা যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, এই সমস্যাগুলো সমাধানে কারা কাজ করে? এই চিকিৎসা সমাজকর্ম। দেখো, আধুনিক চিকিৎসা পদ্ধতি অপরিহার্য অঙ্গ হিসেবে চিকিৎসা সমাজকর্ম সারা বিশ্বে স্বীকৃত। যে আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা আছে, ওই চিকিৎসা ব্যবস্থার একটা অপরিহার্য অঙ্গ কিন্তু কি অলরেডি চিকিৎসা সমাজকর্ম হয়ে গেছে। এখন কিন্তু কি সবাই অলরেডি, বিশেষ করে উন্নত বিশ্বে, আমাদের দেশেও কিন্তু কি সবাই ডাক্তাররা যারা এই ব্যাপারে অবগত আছে, তারা কিন্তু স্বীকার করে নিয়েছেন যে আসলে চিকিৎসা সমাজকর্ম ছাড়া চিকিৎসা ব্যবস্থা পরিপূর্ণ হওয়া সম্ভব নয়। পূর্ণাঙ্গ ও কার্যকরী মেডিকেল টিমের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে চিকিৎসা সমাজকর্মী বহুমুখী ভূমিকা পালন করে থাকেন। সমাজকর্মীর মূল ভূমিকা হলো হাসপাতালে প্রাপ্ত সুযোগ সুবিধা সম্ভাব্য সর্বোত্তম ব্যবহারে সমাজকর্মীর জ্ঞান, দক্ষতা ও প্রয়োগের মাধ্যমে রোগের সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক উপাদান দূরীকরণে হাসপাতাল কর্তৃপক্ষকে সহায়তা করা। মানে কি, যে একটা হাসপাতালের পক্ষে বা হাসপাতালে যতগুলো সুযোগ সুবিধা আছে তার সর্বোচ্চ ব্যবহার বা সর্বোচ্চ সুবিধা রোগীকে যাতে দিতে পারে, যাতে রোগীর বিভিন্ন সমস্যার সমাধান এখানে হসপিটালে যতটা পারা যায় সলভ করা যায়। এক কথায়, তারপর 1960 সালে আমেরিকার হসপিটাল অ্যাসোসিয়েশন এবং জাতীয় সমাজকর্মী সমিতি যৌথভাবে চিকিৎসা সমাজকর্মীদের নির্দিষ্ট কতগুলো ভূমিকা নির্ধারণ করেছে। বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর হাসপাতাল ও জনস্বাস্থ্য সেবা চিকিৎসা সমাজকর্মীদের ভূমিকা নির্ধারণ করেছে। এখানে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা চিকিৎসা সমাজকর্মীর
প্রধান ভূমিকা উল্লেখ করা হলো। দেখো 1960 সালে কি যে NASW এবং চিকিৎসা সমাজকর্মী যে অ্যাসোসিয়েশন তারা একত্রিত হয়ে কিছু দায়িত্ব এবং কর্তব্য, কিছু রুলস রেগুলেশন বলো, তারপর ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস সবগুলোকে নির্ধারণ করেছে। এইগুলো করে থাকবে চিকিৎসা সমাজকর্মীরা এবং চিকিৎসা সমাজকর্মীর আওতায় এই কাজগুলো হয়ে থাকবে। এবং এই কাজগুলোর সাথে কি বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরের যে হসপিটাল এবং অন্যান্য বিষয়ে যে আনুষঙ্গিক যে কর্তৃপক্ষগুলো আছে তারাও বিভিন্ন রুলস রেগুলেশন এবং বিভিন্ন চার্টার তুলে ধরছে। দেখো এর মধ্যে একটা হলো রোগীর সঙ্গে সামাজিক, অর্থনৈতিক ও আবেগীয় উপাদানের সম্পর্ক এবং গুরুত্ব বিষয়ে চিকিৎসকদের অবগত করানো। যে রোগীর সামাজিক, অর্থনৈতিক এবং আবেগীয় কোন কোন ব্যাপারটা কেমন, যে রোগীর আর্থিক অবস্থা কেমন, রোগীর পক্ষে কোন মাপের ট্রিটমেন্ট বা কত টাকার মধ্যে চিকিৎসা বা ওষুধ কেনা সম্ভব, রোগীর কোন হসপিটালে ট্রিটমেন্ট নিতে পারবে বা কি করতে পারবে, কি টেস্ট করতে পারে, এই প্রত্যেকটা জিনিস কি আগেই চিকিৎসা সমাজকর্মী ডাক্তারকে বলে দেয় যে স্যার আপনি এই মাপের বা এই দামের মধ্যে তাকে দেন, সে কিন্তু বেশি টাকা পয়সা নেই, তার কিন্তু এই কম ওষুধ দিলেই হবে, বা ভালো মাপের বা ভালো কোম্পানির ওষুধ তাকে দেওয়ার দরকার নেই, তার আর্থিক অবস্থা খারাপ। এই ব্যাপারগুলো কি অবগত করে দেয় চিকিৎসা সমাজকর্মী। চিকিৎসার সুযোগ সুবিধা সদ্ব্যবহার করার সাথে রোগী এবং তার পরিবারকে অর্থনৈতিক, সামাজিক ও মানসিক উপাদান সম্পর্কে সচেতন করে তোলা। যে চিকিৎসার সুযোগ সুবিধাগুলো সদ্ব্যবহার করার ক্ষেত্রে রোগী এবং পরিবারের সদস্যদের বিভিন্ন ভালো উপদেশ দেয়, বিভিন্ন কাজে হেল্প করে এক কথায়। তারপর 3 নম্বরটা কি, রোগী ও তার পরিবারের সদস্যদের নৈতিক সাহায্য ও কল্যাণের প্রতি সচেতন থাকা, যে কিভাবে নৈতিকভাবে সাহায্য করা যায় এবং রোগী এবং রোগীর পরিবারের কল্যাণ সাধন করা যায়, এটা নিয়েও কি চিকিৎসা সমাজকর্ম কাজ করে। তারপরে 4 নম্বরটা আসো, স্বাস্থ্য বিষয়ক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা। এই চিকিৎসা সমাজকর্মীর কিন্তু কাজ হচ্ছে কি যে স্বাস্থ্য বিষয়ক যে শিক্ষা কার্যক্রম আছে সেখানে অংশগ্রহণ করবে, সেখান থেকে দক্ষতা এবং জ্ঞান অর্জন করবে এবং এই জ্ঞানগুলো সে বাস্তব ক্ষেত্রে কাজে লাগাবে। কিসের জন্য কাজে লাগাবে? অন্যকে হেল্প করার জন্য, রোগীদের সর্বোচ্চ একটা সেবা দেওয়ার জন্য। তারপরে 5 নম্বরে আসো, রোগীকে যথাযথ সেবাদানের মাধ্যমে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে সহায়তা প্রদান করা। এক কথা কি যে চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষকে এমনভাবে সহায়তা করা যাতে তারা একদম রোগীকে তাদের সর্বোচ্চটা দিতে পারে, যাতে রোগীর সমস্যাগুলো বা রোগ বাড়াইগুলো আছে, যে মানসিক সমস্যাগুলো আছে, ওই সমস্যাগুলো কি যাতে খুব সহজে সলভ হয়ে যায়। তারপরে 6 নম্বরে কি বলা হয়েছে, রোগী এবং তার পরিবারের কল্যাণে সামাজিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা। আমাদের যে সামাজিক সম্পদগুলো আছে ওই সম্পদগুলো কিভাবে ব্যবহার করে সর্বোচ্চ কল্যাণ সাধন করা যায়, এটা নিয়ে কি কাজ করে, এটা নিয়ে মূলত আমাদের চিকিৎসক সমাজকর্মীরা কাজ করে। এবং এই সামাজিক সম্পদের একদম সদ্ব্যবহার কিভাবে করতে হয় এটা নিয়েও কি কাজ করে এই চিকিৎসা সমাজকর্ম। তারপর পরেরটা আসো, হাসপাতালের নতুন পরিবেশে সামঞ্জস্য বিধানে রোগীকে সাহায্য করা। একটা রোগী যখন হসপিটালে আসে, হসপিটালে কি দেখা যায় কান্নাকাটি হইতে থাকে, কেউ এইটা করে ওইটা করে, এই জিনিসটা একটা রোগী কিন্তু ঘাবড়িয়ে যায়। এই হাসপাতালের যে পরিবেশটা, এই পরিবেশের সাথে রোগী যাতে একটু কমফোর্ট ফিল করে এবং খুব সহজে মানিয়ে নিতে পারে, এই মানিয়ে নেওয়ার প্রক্রিয়ায় সাহায্য করে কে? এই চিকিৎসক সমাজ কর্মী। তারপর আসা অস্ত্রোপচার মানে কি? অপারেশনের পূর্বে রোগীকে মানসিকভাবে প্রস্তুত করা। আমরা কিন্তু জানি যে বিশেষ করে আমি নিজেও যখন অস্ত্রোপচার বা অপারেশনের কথাটা আমাদের মাথায় আসে, আমি কিন্তু ভয় পেয়ে যাই যে কারাচিরি করবে, তারপরে কি করবে, সেলাই লাগবে, ইনজেকশন লাগবে, এগুলোকে আমার মনের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেয়। এই যে আমি যাতে ভয় না পাই, রোগী যাতে ভয় না পায়, তার মনোবল, তাকে সাহস যোগায় কে? মানসিকভাবে শক্ত করে তোলে কে? এই চিকিৎসক সমাজ কর্মী। তারপর 9 নম্বর আসো, দরিদ্র রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সরবরাহ করা। আমরা কিন্তু জানি যে দরিদ্র রোগীর পক্ষে প্রত্যেকটা চিকিৎসা সামগ্রী কিনা কিন্তু সম্ভব হয় না। এখন সেই ক্ষেত্রে সাহায্য করে কে? সেই ক্ষেত্রে ওই দরিদ্র ব্যক্তিদের কিছু ক্ষেত্রে, সাপোজ ধরলাম আমরা ইনজেকশন, তারপরে যে রক্ত ব্লাড ব্যাগগুলো আছে ওই ব্যাগগুলো, টুকটাক জিনিসপত্র, এই জিনিসগুলো কারা সাহায্য করে? চিকিৎসক সমাজকর্মী সাহায্য করে। তারপরে 10 নম্বরে আসো, পেশাগত দুর্ঘটনার শিকার রোগীকে পেশাগত পুনর্বাসনে সহায়তা করা। পঙ্গুদের চিকিৎসার পর বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিকভাবে পুনরুদ্বাসিত করা। পেশাগত দুর্ঘটনা কি? যে সাপোজ পেশাগত দুর্ঘটনা হচ্ছে একটা লোক শিল্প কারখানায় গার্মেন্টসে কাজ করে, এখন গার্মেন্টসের কোনো একটা মেশিন দিয়ে তার হাতে কেটে গেল,
এই যে কেটে গেল, এখন এই কেটে যাওয়ার পর চিকিৎসা এবং তাকে আবার পুনর্বাসনে হেল্প করা, তারপরে পুনর্বাসনে হেল্প করার পাশাপাশি তাকে ধরো সাপোজ তার হাত যেহেতু কেটে গেছে, এখন তো সে আর গার্মেন্টসে সেলাই করতে পারবে না, তাকে নতুন কোনো কি দেওয়ার মাধ্যমে, প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে নতুন একটা কাজে অ্যাসাইন করার ক্ষেত্রে কারা সাহায্য করে? এই চিকিৎসক সমাজকর্মীরা। তারপর আসো স্বাস্থ্য, পুষ্টি, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সাধারণ স্বাস্থ্যবিধি, পরিবার পরিকল্পনা ইত্যাদি জনস্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে জনগণকে জ্ঞান দান ও সচেতন করে তোলা। মেন কথা কি, বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে জনগণকে, যারা আমাদের মধ্যে কি জ্ঞানের, স্বাস্থ্য জ্ঞান একটু কমই আছে, আমরা কি একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থাকি না, আমাদের স্বাস্থ্য নিয়ে আমরা অনেক কি করি, হেলিপনা করি। এখন তাদের এই জনগণের ক্ষেত্রে আমাদের সচেতন করে তোলে কারা? এই চিকিৎসক সমাজকর্মীরা। তারা আমাদের বিভিন্ন উপদেশ, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম এইসবের আবিষ্কার করার মাধ্যমে, আবিষ্কার না, আয়োজন করার মাধ্যমে তারা আমাদের হেল্প করে থাকে। দেখো আমরা কিন্তু একটা টপিক শেষ করলাম, চিকিৎসা সমাজকর্ম। এখন এই চিকিৎসা সমাজকর্মের পরে আমরা কিন্তু ক্লিনিক্যাল সমাজকর্ম পড়ব। এখন ক্লিনিক্যাল সমাজকর্ম আর চিকিৎসা সমাজকর্ম এই দুটা কিন্তু মানুষকে সবচেয়ে বেশি এদিক এলোমেলো করে ফেলে, যে ক্লিনিক্যাল সমাজকর্ম আর চিকিৎসা সমাজকর্ম এই দুইটারে মানুষ একইভাবে, কিন্তু না, একই না, এদের মধ্যে কি রয়েছে, পার্থক্য রয়েছে। সেহেতু তোমরা একটু ভালোভাবে শোনো, আশা করি তোমরা বুঝতে পারবে। সমাজকর্ম অনুশীলনের বিশেষ শাখা হলো ক্লিনিক্যাল সমাজকর্ম। যেসব সমাজকর্মী প্রত্যক্ষভাবে ব্যক্তি, পরিবার এবং ছোট দলকে সাহায্য করার জন্য সমাজকর্ম অনুশীলনে নিয়োজিত, তাদের কর্মক্ষেত্রে চিহ্নিত করার জন্য ক্লিনিক্যাল সমাজকর্ম প্রত্যয়টি ব্যবহার করা হয়। সমাজকর্ম অনুশীলনে ক্লিনিক্যাল প্রত্যয়টি ব্যবহারের তাৎপর্য রয়েছে। ক্লিনিক্যাল প্রত্যয়টি সমাজকর্মের প্রত্যক্ষ অনুশীলন অর্থ ব্যবহার হয়। দেখো প্রত্যক্ষ মানে কি, ডিরেক্ট, এখানে যে ইনডিরেক্ট কোনো কাজ নাই, ডিরেক্ট সব হবে। এই প্রত্যক্ষ প্রত্যয়টির সাথে যে সমাজকর্ম রিলেটেড তা হচ্ছে কি, এই ক্লিনিক্যাল সমাজকর্ম। তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, এমসিকিউ সলভ করার সময় যদি প্রত্যক্ষ প্রত্যয়টি তোমাদের আসে, তাহলে ওই ক্লিনিক্যাল সমাজকর্ম হওয়ার সম্ভাবনা এখানে খুব বেশি থাকে। ইংরেজি ক্লিনিক্যাল শব্দটি এসেছে কি থেকে? গ্রিক শব্দ কি থেকে? ক্লাইন থেকে। গ্রিক শব্দ কি থেকে? ক্লাইন থেকে। ক্লাইন শব্দের অর্থ কি? শয্যা বা বেড। বেড বলি না আমরা, বলে না 50 শয্যা বিশিষ্ট হসপিটাল, 100 শয্যা বিশিষ্ট। 100 শয্যা মানে কি? 100টা বেড আছে যেখানে রোগীরা থাকতে পারে। এই ক্লাইন শব্দের অর্থ কি? শয্যা বা বেড বা বিছানা। এবং প্রসারিত অর্থে শয্যার পাশে মানে কি? আর এক্সটেন্ডেড অর্থে কি হয়? যে বেডের পাশে বা বিছানার পাশে। সুতরাং ক্লিনিক্যাল শব্দের অর্থ হচ্ছে অ্যাট দ্য বেডসাইড। ক্লিনিক্যাল শব্দের অর্থ কি? অ্যাট দ্য বেডসাইড মানে কি? বিছানার পাশে, শয্যার পাশে। যা বলতে জনগণের দৈনন্দিন সাধারণ জীবনের ক্ষেত্রকে নির্দেশ করে, যে জনগণের দৈনন্দিন জীবনের পাশে এই ক্লিনিক্যাল সমাজকর্মীরা থাকে। তবে ক্লিনিক্যাল পরিবেশের মধ্যে বিশেষ কতগুলো ইতিবাচক বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন ক্লিনিক্যাল শব্দ নির্দেশ করে যাকে সেবা প্রদান করা হবে সে জীবিত ব্যক্তি। মানে কি? যে ক্লিনিক্যাল সমাজকর্ম কোনো মৃত ব্যক্তিকে নিয়ে কাজ করে না, যে যাকে সেবা করা হবে সে অবশ্যই হবে কি ব্যক্তি? জীবিত ব্যক্তি। কারণ মৃত ব্যক্তিকে শুধু অধ্যয়ন করা যায়, সেবা করা যায় না। অধ্যয়ন যে মৃত কোনো ব্যক্তিকে শুধুমাত্র কি করা যায়? পরীক্ষা নিরীক্ষা করা যায়, কিন্তু তার কোনো সেবা করা যায় না। আমি একটা মৃত ব্যক্তিকে যতই সেবা করি কোনো লাভ আছে? সে কি জীবিত হবে? সে কি সুস্থ হবে? উঠবে না। অর্থাৎ ক্লিনিক্যাল সমাজকর্ম কিন্তু কি অবশ্যই জীবিত ব্যক্তিদের উপরে পরীক্ষিত হয়। তবে নিয়ন্ত্রিত পরীক্ষণের পরিবর্তে সেবাগ্রহীতাকে স্বাভাবিক পরিবেশে পর্যবেক্ষণ করা হয়। এখানে কি কোনো নিয়ন্ত্রিত পরিবেশে হয় না, একটা ব্যক্তিকে সে যেই পরিবেশে থাকে সেই পরিবেশের উপরে ভিত্তি করে বা সেই পরিবেশেই তাকে সেবা প্রদান করা হয়, যাতে তার মধ্যে যে সুপ্ত জিনিসগুলো আছে, যা একদম বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আছে, র জিনিসগুলোর সাথে যাতে ব্যবহার করে তার সর্বোচ্চ উন্নয়নটা সাধন করা যায়। এখন সাপোজ এখন আইসিইউ বা আইসিইউতে কি একটা নিয়ন্ত্রিত একটা পরিবেশ থাকে। এখানে তাপমাত্রা থেকে শুরু করে একদম যন্ত্রপাতি দিয়ে সবকিছু একটা নিয়ন্ত্রিত পরিবেশ থাকে। কিন্তু না, ক্লিনিক্যাল সমাজকর্ম কি নিয়ন্ত্রিত পরিবেশে হয় না। সাপোজ এটা বাইরের যে জগৎ আছে, বাইরের যে জগৎ আছে সমাজে, ওই সমাজে একদম নর্মাল টেম্পারেচারে, নর্মাল সব ওয়েদারে, নর্মাল এনভায়রনমেন্টে এই ক্লিনিক্যাল সমাজকর্ম প্রয়োগ করা হয়। তো এতে প্রত্যেক সেবাগ্রহীতা যে
অনন্য সাধারণ বৈশিষ্ট্যের অধিকারী তার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। সেবাগ্রহীতাকে স্থবির বা সাধারণ তত্ত্বের আলোকে বিশ্লেষণ না করে অনন্য সাধারণ বৈশিষ্ট্য ও সত্তার অধিকারী হিসেবে গণ্য করা হয়। দেখো আমরা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু কি অনন্য যার যার জায়গায়। এখন আমরা মানুষ হতে পারি কিন্তু আমাদের যে নেচার, আচার আচরণ, তারপর আমাদের যে ধরন, বডি স্ট্রাকচার, তারপর আমাদের রোগের ধরন, তারপর আমাদের সমস্যা ফেস করি, এই প্রত্যেকটা ধরন কি আমাদের ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। এখন ক্লিনিক্যাল সমাজকর্মী কি কাউকে একদম বলে সকল মানুষকে এক হিসেবে গণ্য করে না, প্রত্যেকটা মানুষকে সিঙ্গেল পার্সন হিসেবে, ইন্ডিভিজুয়াল হিসেবে গণ্য করে এবং প্রত্যেককে ভাবা হয় যে তার যেই রোগ এটা শুধুমাত্র তারই, এই রোগের ভিত্তিতে শুধুমাত্র তাকে আমরা চিকিৎসা দিব, তাকে আমরা একটা সাধারণ কনটেক্সটের আন্ডারে চিকিৎসা দিব না। যেই ব্যক্তি যেই সমস্যা ফেস করছে তাকে ওই সমস্যার আলোকে আমরা স্পেসিফিকভাবে, নির্দিষ্টভাবে তাকে আমরা কি দিব, ট্রিটমেন্ট দিব। ক্লিনিক্যাল শব্দটি অসুবিধাগ্রস্ত মানুষের সেবা করার প্রতি গুরুত্ব আরোপ করে। দেখো এখন আমরা ক্লিনিক্যাল সমাজকর্মীর ধারণা পড়বো, তাহলে আমরা এটা আরো বেশি স্পষ্ট হয়ে উঠবে। অনেক পেশাদার সমাজকর্মী ক্লিনিক্যাল সমাজকর্ম পরিভাষাটি ব্যক্তি সমাজকর্ম অথবা সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক অর্থে ব্যবহার করে থাকেন, যদিও এগুলির মধ্যে ক্লিনিক্যাল সমাজকর্ম অনেক দিক থেকে পার্থক্য রয়েছে। সমাজকর্ম অভিধান কত সালে প্রকাশিত হয়? 1995 সালে। সমাজকর্ম অভিধান অনুযায়ী সমাজকর্ম অনুশীলনের বিশেষ ধরন হলো ক্লিনিক্যাল সমাজকর্ম। কি বিশেষ ধরন? যার মাধ্যমে ব্যক্তি, দল ও পরিবারের সঙ্গে প্রত্যক্ষভাবে, দেখো প্রত্যক্ষভাবে এই ওয়ার্ডটা কিন্তু থাকে, সমাজকর্ম অনুশীলন করা হয়। যে ব্যক্তি, দল বা পরিবারকে কি করা হয়, একদম প্রত্যক্ষভাবে সমাজকর্মের যে কাজগুলো সেটা দেওয়া হয়। একটা বেডের পাশে মানুষ যেভাবে থেকে হেল্প করে, ঠিক তেমনি ক্লিনিক্যাল সমাজকর্ম ব্যক্তি, দল এবং প্রতিষ্ঠানকে সমাজের একদম প্রত্যক্ষভাবে, একদম বেড সাইডে দাঁড়িয়ে তার সবসময় তার কাছে থেকে তাকে হেল্প করে, সাহায্য করে। আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি NASW প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী ক্লিনিক্যাল সমাজকর্ম হলো মানসিক ও সামাজিক সামঞ্জস্যহীনতা, বিকলাঙ্গতা অর্থাৎ আবেগীয় ও মানসিক ভারসাম্যহীনতার মতো অক্ষমতা প্রতিরোধ, সমাজকর্মের তত্ত্ব ও পদ্ধতির পেশাগত অনুশীলন। এইখানে কিন্তু আমাদের বোঝার বিষয় আছে যে ক্লিনিক্যাল সমাজকর্মটা বোঝার ক্ষেত্রে এইখানে আমাদের হেল্প করে এই সংজ্ঞাটা। কি ক্লিনিক্যাল সমাজকর্ম হলো মানসিক ও সামাজিক সামঞ্জস্যহীনতা, যে আমাদের যে মানসিক ও সামাজিক সামঞ্জস্যহীনতা আছে, দুইটার মধ্যে যে খাপ খাইয়ে নেওয়ার যে পার্থক্য আছে, বিকলাঙ্গতা মানে কি প্রতিবন্ধিত্ব আছে, প্রতিবন্ধিত্ব নিয়ে কাজ করে কারা, এই ক্লিনিক্যাল সমাজকর্ম, মনে রাখতে হবে। অথবা আবেগীয় ও মানসিক ভারসাম্যহীনতার মতো, যে দেখো অ্যাবনর্মাল যে বিষয়গুলো আছে আমাদের সমাজে, কিন্তু অ্যাবনর্মাল বা বিভিন্ন সমস্যাগ্রস্ত ব্যক্তির সংখ্যা কি খুব বেশি। এই সমস্যাগ্রস্ত ব্যক্তিদের একদম সরাসরি হেল্প করে। হ্যাঁ, যদি এই মানসিক রোগীদের সমাজে হেল্প করাকে ক্লিনিক্যাল সমাজকর্ম বলা হয়, কিন্তু যদি মানসিক রোগীকে যদি হসপিটালে নিয়ে যায়, এটা কিন্তু আর ক্লিনিক্যাল সমাজকর্ম থাকবে না। আমরা কিন্তু শুরুতেই বলেছি যে ক্লিনিক্যাল সমাজকর্ম কোনো নিয়ন্ত্রিত পরিবেশে না, একদম পরিবেশে, মানে কি একদম বেসিক পরিবেশে কি করা হয়, বেসিক পরিবেশে হেল্প করা হয়। যদি সমাজে বা আমরা যদি একটা পাগলরে হেল্প করি, পাগলরে হেল্প করা ক্লিনিক্যাল সমাজকর্ম হবে। কিন্তু যদি পাগল যদি একটা মেন্টাল হসপিটালে যায়, তাহলে কিন্তু কি এটা কি হয়ে যাবে, সাইকিয়াট্রিক সমাজকর্ম হয়ে যাবে। একটু পরে আমরা কিন্তু জানতে পারবো এটা নিয়ে। আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি প্রকাশিত এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক গ্রন্থের সংজ্ঞা অনুযায়ী ক্লিনিক্যাল সমাজকর্ম বলতে ব্যক্তি, পরিবার ও দলের সঙ্গে অথবা তাদের পক্ষে প্রত্যক্ষভাবে সমাজকর্ম অনুশীলন করাকে বোঝায়। মানে একদম সরাসরি ব্যক্তি, দলকে একদম সরাসরি হেল্প করে কারা, এই ক্লিনিক্যাল সমাজকর্ম। প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ পর্যায়ে সমাজকর্মীদের মাধ্যমে ক্লিনিক্যাল সমাজকর্ম অনুশীলন করা হয়। ক্লিনিক্যাল সমাজকর্মীরা সেবাগ্রহীতাদের নিয়ে তাদের সামাজিক ও মানসিক পরিবর্তন এবং সামাজিক আর্থিক সম্পদ বৃদ্ধির প্রচেষ্টা চালায়। দেখো এটা গুরুত্বটা আমরা পড়ার চেষ্টা করি। আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি 1984 সালে ক্লিনিক্যাল সমাজকর্মের যে সংজ্ঞা নির্ধারণ করেছে, তাতে এর উদ্দেশ্য, জ্ঞানের ভিত্তি, অনুশীলন প্রক্রিয়া, কৌশল প্রভৃতি স্পষ্ট হয়ে ওঠে। এতে বলা হয়েছে, দেখো এই সংজ্ঞাটি একটু পড়ো, সব ধরনের সমাজকর্ম অনুশীলনের সঙ্গে ক্লিনিক্যাল সমাজকর্ম অনুশীলন করা হয়। মানে কি প্রায় সকল রকমের সমাজকর্ম অনুশীলনের সাথে ক্লিনিক্যাল সমাজকর্মের একটা সম্পর্ক রয়েছে, যার লক্ষ্য ব্যক্তি, পরিবার ও ছোট দলের মানসিক ও সামাজিক ভূমিকা শক্তিশালী ও সংরক্ষণ করা, যাতে ছোট দল, পরিবার, সমষ্টিগুলো আছে সেগুলো কি করে একদম সুন্দরভাবে সামাজিক এবং মানসিক যে কাজগুলো আছে সেটা
করতে পারে, তার যাতে সামাজিক এবং মানসিক অবস্থার মধ্যে একটা পজিটিভ একটা মিল থাকে, একটা সামঞ্জস্যতা থাকে, এটা নিয়ে ক্লিনিক্যাল সমাজকর্ম কাজ করে প্রত্যক্ষভাবে। এই বিষয়টা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, প্রত্যক্ষভাবে। ক্লিনিক্যাল সমাজকর্ম অনুশীলনের জ্ঞানের ভিত্তি হলো বিশেষ মানসিক ও সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে মানব বিকাশ সংশ্লিষ্ট তত্ত্ব। ব্যক্তি এবং তার অবস্থার প্রেক্ষিতে হলো ক্লিনিক্যাল সমাজকর্ম অনুশীলনের মূল কেন্দ্রবিন্দু। মানে কি, একজন ব্যক্তি এবং তার যেই অবস্থা রয়েছে, হ্যাঁ, সাপোজ আমি এখানে রয়েছি, আমার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে কেন্দ্র করেই কি হয়, এই ক্লিনিক্যাল সমাজকর্ম কি হয়, আবর্তিত হয়। এটা কিন্তু এমসিকিউতে আসে যে একটা ব্যক্তি এবং তার যেই রকম সমস্যা হোক না কেন, ওই সব রকমের সমস্যাগুলোর উপর কেন্দ্র করে ক্লিনিক্যাল সমাজকর্ম কাজ করে। ক্লিনিক্যাল সমাজকর্ম আন্তঃব্যক্তিক মিথস্ক্রিয়া, আন্তঃমানসিক গতিশীলতা, জীবনমুখী সমর্থন ও ব্যবস্থাপনা বিষয়টি পরিচালনার মাধ্যমে সমস্যার সমাধানে হস্তক্ষেপের প্রচেষ্টা চালায়। ক্লিনিক্যাল সমাজকর্ম প্রদত্ত সেবাসমূহ সমস্যা বিশ্লেষণ, সমস্যা নির্ণয় এবং সমস্যার সমন্বয়ে গঠিত। মানে কি, একটা সমস্যা বের করে, হ্যাঁ, একটা সমস্যা নির্ণয় করে এবং সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে। তারপরে ক্লিনিক্যাল সমাজকর্মের অন্তর্ভুক্ত সেবাগুলো হলো মানসিক চিকিৎসা। এবারে দেখো, এই জিনিসটা তোমাদের কাজে লাগবে। মানসিক চিকিৎসা, পরামর্শ সেবা, কোনো রকম পরামর্শ দেওয়া, তারপর সেবা গ্রহীতা কেন্দ্রিক উপদেশ, হ্যাঁ, যে কাউকে উপদেশ দেওয়া, কেউ যদি কোনো সেবা নিতে আসে তাকে কোনো উপদেশ দেওয়া, ভালো কাজের উপদেশ দেওয়া বা কোনো কিছু থেকে বের হয়ে যাওয়ার, হ্যাঁ, মানে একদম জীবনমুখী উপদেশগুলো এক কথায়। তারপরে উপদেষ্টা সেবা এবং মূল্যায়ন, এই সবগুলো কি ক্লিনিক্যাল সমাজকর্মের অংশ। ক্লিনিক্যাল সমাজকর্ম যে একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয় এইরকম না, সমাজকর্ম সকল বিষয় নিয়ে এটা আবর্তিত। মানে কি, কোনো সমস্যা থাকো ক্লিনিক্যাল সমাজকর্ম সেখানেই আছে এক কথায়। এটা কিন্তু কি শিল্প সমাজকর্ম, প্রবীণ সমাজকর্ম, তারপর চিকিৎসা সমাজকর্ম তো স্পেসিফিক কোনো ক্ষেত্র নিয়ে আবর্তিত নয়। এই কারণে কি ক্লিনিক্যাল সমাজকর্মের মধ্যে সবার একটা প্যাচ লাগে, বারবার এটা পড়বে তোমরা। দেখো, গুরুত্বপূর্ণ সমাজকর্ম অনুশীলনের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো ব্যক্তি ও পরিবেশ। সমাজকর্মের ব্যক্তি ও পরিবেশের পারস্পরিক প্রভাব ও মিথস্ক্রিয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়। দেখো, আমরা কিন্তু পরিবেশে বসবাস করি। এখন যদি আমি যেই পরিবেশে বসবাস করছি ওই পরিবেশে যদি আমি খাপ খাইয়ে না নিতে পারি, ওই পরিবেশের সাথে যদি আমি তাল মিলিয়ে চলতে না পারি, তাহলে কি আমার পরিপূর্ণ বিকাশ ঘটবে বা আমি একটা সুস্থ একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবো? অবশ্যই পারবো না। এই কারণে সমাজকর্মকে একদম শুরু থেকে কাজ করে যাতে কোনো ব্যক্তি এবং তার পরিবেশ যাতে কি খাপ খাইয়ে চলতে পারে এবং এর ফলে ব্যক্তি তার সর্বোচ্চ কি করতে পারবে, কল্যাণ সাধন এবং মানসিক ও শারীরিক বিকাশ সাধন করতে পারবে। সমাজকর্মে ব্যক্তি ও পরিবেশের পারস্পরিক প্রভাব ও মিথস্ক্রিয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়। প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের সঙ্গে ব্যক্তির যে আদান প্রদানের সম্পর্ক রয়েছে তার প্রতি ক্লিনিক্যাল সমাজকর্মের গুরুত্ব দেওয়া হয়। পরিবর্তিত পরিবেশের ব্যক্তির সামাজিক ভূমিকা পালন সংক্রান্ত সমস্যা বিশ্লেষণে ক্লিনিক্যাল সমাজকর্মীরা ব্যক্তি ও পরিবেশের ব্যবস্থা কৌশল ব্যবহার করেন। এতে ব্যক্তি এবং তার পরিবেশের মধ্যে সংগঠিত মিথস্ক্রিয়ার প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয়। সমাজকর্মের বিশেষ প্রায়োগিক শাখা হিসেবে ক্লিনিক্যাল সমাজকর্ম অনুশীলন পেশাদার সমাজকর্ম মূল্যবোধ, ইতিহাস ও উদ্দেশ্যের সঙ্গে সম্পৃক্ত। দেখো, এখন যদি ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া নিয়ে কোনো একটা সমস্যার সৃষ্টি হয় ব্যক্তি এবং পরিবেশের মধ্যে বা সমাজের মধ্যে, এই দুটার উপরে বা সমাধান করার চেষ্টা করে কে? ক্লিনিক্যাল সমাজকর্ম। ক্লিনিক্যাল সমাজকর্ম কি করে? যাতে ব্যক্তি এবং পরিবেশ সুন্দরভাবে একত্রিতভাবে একটা সুন্দর একটা মিথস্ক্রিয়ার মাধ্যমে চলতে পারে। এর ফলে কি, যাতে সমস্যাগুলো আছে, বেসিক সমস্যাগুলো, এই সমস্যাগুলো সলভ হয়ে যাবে। তারপর ক্লিনিক্যাল সমাজকর্ম অনুশীলনে সমাজকর্মের সাধারণ প্রক্রিয়াগুলো যেমন সম্পৃক্তকরণ, সমস্যা নির্ণয়। সম্পৃক্তকরণ কি? যাতে ব্যক্তির অংশগ্রহণ, যে সমস্যাগ্রস্ত ব্যক্তি সে যাতে এতে অংশগ্রহণ করে, তার সমস্যাগুলো যাতে সমাজকর্মীদের জানায়। তারপর সমস্যা নির্ণয়, সমাজকর্মী সমস্যা নির্ণয় করবে, মূল্যায়ন করবে। কোনো একটা সমস্যা শুনলো এবং এই সমস্যাটা মূল্যায়ন করবে কে? সমাজকর্মী। তারপর হস্তক্ষেপ, প্রতিরোধ ইত্যাদি ব্যবহার করা হয়। বিজ্ঞানসম্মত উপায়ে ব্যক্তি, পরিবার ও ক্ষুদ্র দলের সমস্যা সমাধানে ক্লিনিক্যাল সমাজকর্ম কার্যকর ভূমিকা পালন করে। দেখো, অটিজম সমস্যা মোকাবেলা খুবই ইম্পর্টেন্ট। অটিজম সমস্যা মোকাবেলায় সমাজকর্মের বিভিন্ন হস্তক্ষেপ কৌশল ব্যবহার করা হয়। সমাজকর্মের প্রত্যক্ষ ও সরাসরি হস্তক্ষেপ বিশেষ কৌশল হলো ক্লিনিক্যাল সমাজকর্ম। প্রত্যক্ষ ও সরাসরি হস্তক্ষেপের বিষয় কোনটা? ক্লিনিক্যাল সমাজকর্ম। দেখো, অনেক সময় কি হয়, আমাদের সমাজে কিন্তু অটিজম বা প্রতিবন্ধীদের সংখ্যা খুব বেশি। তাদের সরাসরি হেল্প করে কারা? এই ক্লিনিক্যাল সমাজকর্মীরা।
মানব বিকাশে সংশ্লিষ্ট জ্ঞান ও তত্ত্ব ক্লিনিক্যাল সমাজকর্ম অনুশীলন করা হয়। ব্যক্তি ও পরিবেশের মিথস্ক্রিয়া হলো ক্লিনিক্যাল সমাজকর্ম হস্তক্ষেপের মূল কেন্দ্রবিন্দু। ব্যক্তি এবং পরিবেশের মিথস্ক্রিয়া মানে কি? মিথস্ক্রিয়া মানে কি? একজনের আরেকজনের সাথে খাপ খাইয়ে চলার প্রক্রিয়া। ব্যক্তি এবং পরিবেশে ব্যক্তি যাতে পরিবেশের সাথে সুন্দরভাবে মিলেমিশে খাপ খাইয়ে চলতে পারে, এই খাপ খাইয়ে চলার রাস্তাকে স্মুথ করাই ক্লিনিক্যাল সমাজকর্মের মেন কাজ। একটা প্রতিবন্ধী কিন্তু সমাজে অন্যদের মতো সুন্দরভাবে খাপ খাইয়ে চলতে পারে না। এই ক্ষেত্রে কি ক্লিনিক্যাল সমাজকর্ম অটিজম বা প্রতিবন্ধীদের হেল্প করে থাকে। অটিজম আক্রান্ত শিশুদের পারস্পরিক মিথস্ক্রিয়া, জীবনমুখী আত্মব্যবস্থা, সামাজিক যোগাযোগ দক্ষতা বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে ক্লিনিক্যাল সমাজকর্ম অনুশীলন প্রত্যাশিত ফল বয়ে আনতে পারে। একটু আগে আমি বললাম ক্লিনিক্যাল সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র অত্যন্ত ব্যাপক। মানব সমস্যা ও দুর্দশার সামগ্রিক দিকই এর পরিধিভুক্ত। মানব সমস্যা এবং দুর্দশা মানে কি? এখন সমাজে যত সমস্যা আছে মানুষের সাথে রিলেটেড এবং দুর্দশা প্রত্যেকটাই কি ক্লিনিক্যাল সমাজকর্মের পরিধিভুক্ত। ক্লিনিক্যাল সমাজকর্মীরা দৈহিক ও মানসিক অসুস্থতা, পরিত্যক্ত, বঞ্চিত ও সহিংসতার শিকার মানবগোষ্ঠী নিয়ে কাজ করে। ক্লিনিক্যাল সমাজকর্মীরা উদাস্তু, বেকার, দুর্বল ও অসহায় জনগোষ্ঠী এবং গৃহহীনদের নিয়ে সমাজকর্ম অনুশীলন করে। ক্লিনিক্যাল সমাজকর্মীরা দাম্পত্য কলহ, পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক যোগাযোগহীনতা ও সামাজিক বিচ্ছিন্নতা সমস্যা নিয়ে কাজ করে। এই দেখো, তারা শিক্ষণ, সমস্যাগ্রস্ত শিশু, কিশোরীদের লিঙ্গ পরিস্থিতি সম্পর্কে জটিলতা, ভূমিকা ইত্যাদি কাজ করে। যে একদম মেন কথা কি? একদম বেসিক কাজ করে। মানুষ যে সমাজে যেই সব সমস্যাগুলো ফেস করে, এই প্রত্যেকটা সমস্যা বিশ্লেষণ এবং ওই সমস্যাগুলো কীভাবে সলভ করা যায় এটা নিয়ে ক্লিনিক্যাল সমাজকর্মীরা কাজ করে। এই গুরুত্বগুলো কি তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর দেখো, এখন আমরা বলবো সাইকিয়াট্রিক সমাজকর্ম। এই সাইকিয়াট্রিক সমাজকর্ম কি, এইটা নিয়ে এখন আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখো, সমাজকর্মের অনুশীলনের শাখা হলো সাইকিয়াট্রিক সমাজকর্ম। মানসিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সমাজকর্ম অনুশীলনে বিশেষ পদ্ধতি হলো সাইকিয়াট্রিক বা মনোচিকিৎসা সমাজকর্ম। এই সাইকিয়াট্রিক বাংলায় কি বলা হয়? মনোচিকিৎসা। এখন মনোচিকিৎসা কি? আমাদের মনের বা ইন্টারনাল যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলোর চিকিৎসা বা সমাধান বা সলিউশন হলো কি মনোচিকিৎসা। এটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রে সমাজকর্ম অনুশীলনের সহায়ক পদ্ধতি। মানসিক স্বাস্থ্য কেন্দ্রে দেখো, এটা কিন্তু একটা মানসিক স্বাস্থ্য কেন্দ্রকে একটা নিয়ন্ত্রিত পরিবেশ। এই যে সাইকিয়াট্রিক সমাজকর্মকে একটা নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে হয়ে থাকে, কিন্তু ক্লিনিক্যাল সমাজকর্ম কোনো নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে হয় না। এই দুইটার মধ্যে মেন পার্থক্যটা কিন্তু এইখানে। এই জিনিসটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। যদি একটা প্রতিবন্ধী বা একটা অটিজম আক্রান্ত শিশুকে যদি সাধারণ সমাজে ট্রিটমেন্ট দেওয়া হয়, ওটা কিন্তু ক্লিনিক্যাল সমাজকর্মের মধ্যে পড়ে। কিন্তু যদি এই স্বাস্থ্য কেন্দ্রে বা মেন্টাল হসপিটালে যদি দেওয়া হয় ট্রিটমেন্টটা, তাহলে কি সাইকিয়াট্রিক সমাজকর্মের মধ্যে পড়ে। খুবই ইম্পর্টেন্ট। এটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রে সমাজকর্ম অনুশীলনের সহায়ক পদ্ধতি। মানসিক স্বাস্থ্যসেবা প্রদানে নিয়োজিত টিমের অন্যান্য সদস্যদের যেমন ডাক্তার, সাইকিয়াট্রিক নার্স, মনোচিকিৎসক, মনোবিজ্ঞানী এবং রোগী পরিবারের সদস্যদের সহযোগিতায় সমাজকর্মী মনোচিকিৎসা এবং অন্যান্য সামাজিক সেবা প্রদান করেন। সাইকিয়াট্রিক সমাজকর্মী হিসেবে 1907 সালে প্রথম নিয়োগ পান এলিজাবেথ হর্টন। খুবই গুরুত্বপূর্ণ। প্রথম সাইকিয়াট্রিক সমাজকর্মীকে এলিজাবেথ হর্টন। কত সালে? 1907 সালে। কোন হসপিটালে? আমেরিকার নিউ ইয়র্ক সিটি হসপিটাল সিস্টেমে। মেন হসপিটাল নাম কি? আমেরিকার নিউ ইয়র্ক সিটি হসপিটালে এই এলিজাবেথ হর্টন 1907 সালে প্রথম সাইকিয়াট্রিক সমাজকর্মী হিসেবে নিয়োগ পান। 1926 সালে আমেরিকার সাইকিয়াট্রিক সমাজকর্মীদের পেশাগত সংগঠন আমেরিকান অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার্স গঠিত হয়। এই সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কারদের সংগঠন কত সালে গঠিত হয়? 1926 সালে। ইতিহাসগুলোকে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। 1955 সালে আমেরিকান ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সোশ্যাল ওয়ার্কার যখন সৃষ্টি হয়, তখন এই সাইকিয়াট্রিক সমিতিটা এই ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সোশ্যাল ওয়ার্কার্সের সাথে যুক্ত হয়ে যায়। তারা আর আলাদা না থেকে তারা একটা বড় সংগঠনের অংশ হয়ে যায়। দেখো, সাইকিয়াট্রিক সমাজকর্ম হলো মানসিক স্বাস্থ্য সেবায় সমাজকর্মের জ্ঞান, তত্ত্ব ও দক্ষতা প্রয়োগে একটি সহায়ক পদ্ধতি। যে মানসিক স্বাস্থ্যসেবায় একটা সমাজকর্মের যে জ্ঞান দক্ষতা প্রয়োগ করা হয় ওটা হচ্ছে সাইকিয়াট্রিক সমাজকর্ম। সাইকিয়াট্রিক বুঝলে বোঝা যায় যে এটা একটা মানসিক অবস্থার সাথে সম্পৃক্ত। মানসিক রোগ চিকিৎসায় নিয়োজিত চিকিৎসা টিমের অন্যান্য সদস্যদের সহযোগিতায় সাইকিয়াট্রিক সমাজকর্মী সহায়ক ভূমিকা পালন করেন। সাইকিয়াট্রিক সমাজকর্মীরা মানসিক রোগীর সামাজিক সেবা প্রদানের মাধ্যমে রোগ চিকিৎসায় সহযোগিতা পালন করেন। মানসিক স্বাস্থ্য কেন্দ্রে সমাজকর্মের জ্ঞান দক্ষতা প্রয়োগের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক উপাদানগুলো সমাজকর্মীদের
বিবেচ্য বিষয়। সামাজিক চিকিৎসা দলের সদস্য হিসেবে সমাজকর্মীরা ভূমিকা পালন করে। দেখো একটা মানসিক হসপিটালে কি হয়, সাপোজ পাবনা মানসিক হসপিটালে কি আছে, মনোবিজ্ঞানীরা আছে, হ্যাঁ, মেন্টাল সাইকিয়াট্রিক নার্স আছে, তারপরে আরও মনোচিকিৎসক আছে, এই মনোচিকিৎসক আছে, এদের সাথে কি এই সাইকিয়াট্রিক সমাজকর্মীও আছে। তারা সকলে মিলে একসাথে যারা মানসিকভাবে বিকারগ্রস্ত বা ভারসাম্যহীন তাদের অবস্থা উন্নয়নের জন্য, তাদের ট্রিটমেন্টের জন্য কাজ করা হয়। এই যে হসপিটাল যে পুরো জায়গাটা, যা পুরো প্রসেসটা, এটা হচ্ছে সাইকিয়াট্রিক সমাজকর্মের অংশ। সাইকিয়াট্রিক সমাজকর্ম অনুশীলনের তাত্ত্বিক কাঠামো সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, মনোচিকিৎসা, সমষ্টি, মানসিক স্বাস্থ্য, নৃবিজ্ঞান হতে অর্জিত জ্ঞানের সমন্বয়ে গঠিত। বর্তমানে স্নায়ুবিজ্ঞানের গবেষণা ও জ্ঞান মানসিক অসুস্থতার জৈবিক, মানসিক ও সামাজিক দিক উপলব্ধিতে সমাজকর্মীদের সহায়তা করছে। দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যাখ্যা অনুযায়ী স্বাস্থ্যের 3টি গুরুত্বপূর্ণ দিকের মধ্যে মানসিক স্বাস্থ্য অন্যতম। যে আমাদের যে স্বাস্থ্যের যে 3টা গুরুত্বপূর্ণ দিক আছে, ওই দিকের মধ্যে মানসিক স্বাস্থ্য অন্যতম। দেখো, মানসিক স্বাস্থ্য গুরুত্ব কিন্তু আমরা নর্মালি বুঝতে পারি, আমাদের সারা শরীর ঠিক আছে, কিন্তু আমাদের যদি মানসিক অবস্থা ভালো না থাকে, আমাদের মন যদি খারাপ থাকে, তাহলে কি আমরা কিন্তু কোনো কাজই নর্মালি করতে পারি না। সুতরাং আমরা কিন্তু বুঝতে পারি, বিশেষ করে এই জেনারেশনের মানুষগুলো, যে আসলে মানসিক শান্তি কত গুরুত্বপূর্ণ। দৈহিক স্বাস্থ্য এবং সামাজিক স্বাস্থ্যের সুস্থতা মানসিক স্বাস্থ্যের উপর নির্ভরশীল। মানসিক অসুস্থতার সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক উপাদান বিশ্লেষণে সহায়তা করে সাইকিয়াট্রিক সমাজকর্ম। চিকিৎসক এবং মনোচিকিৎসক মানসিক অসুস্থতার চিকিৎসা করেন। চিকিৎসক এবং মনোচিকিৎসক কি করেন? মানসিক অসুস্থতার চিকিৎসা করেন। হ্যাঁ, মানবিক সম্পর্কে সমস্যা সমাধান করবেন না। তারা কি করে? তারা জাস্ট চিকিৎসা করে। তারা কি করেন? চিকিৎসা করেন, কিন্তু মানবিক যে সমস্যাগুলো আছে, মানবিক সমস্যাগুলোর চিকিৎসা করেন না। সাইকিয়াট্রিক সমস্যা মানবিক সম্পর্ক থেকে সৃষ্ট সমস্যা মোকাবেলায় মানসিক সুস্থতার গুরুত্ব ভূমিকা পালন করেন। দেখো, চিকিৎসকরা কি করে? চিকিৎসকরা কিন্তু চিকিৎসা করে, কিন্তু যে মানবিক সম্পর্কের কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হয়, ওই সমস্যাগুলো সলভ করে না। এখন চিকিৎসকরা যা করে না, ওই মানবিক সমস্যাগুলো ওই সমস্যাগুলো সলভ কারা করে? সাইকিয়াট্রিক সমাজকর্মীরা। এক কথায় সাইকিয়াট্রিক সমাজকর্মীরা মানসিক রোগীদের আচরণ সংশোধনে, পরিবেশগত ও সামাজিক সম্পদ ব্যবহারে সাহায্য করেন। যে আচরণ সংশোধনের মাধ্যমে তারা যাতে সুস্থ হয়ে যায়, পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারে, এটা নিয়ে সাইকিয়াট্রিক সমাজকর্মীরা কি করে? কাজ করে। সমাজের বিভিন্ন উৎস হতে সম্পদ সংগ্রহ করে মানসিক রোগ চিকিৎসায় সহায়তা করার ক্ষেত্রে সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মানসিক রোগ চিকিৎসায় সামাজিক সম্পর্ক উন্নয়নে সমাজকর্মীরা বস্তুগত সম্পদ ব্যবহার করেন। মানসিক রোগীদের ব্যক্তিগত ও সামাজিক সম্পর্ক উন্নয়নে সমাজকর্ম জ্ঞানের এবং দক্ষতা প্রয়োগের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সাইকিয়াট্রিক সমাজকর্মীরা কার্যকর ভূমিকা পালন করে। দেখো, এখানে বোঝানোর কিছুই নেই, তোমরা কিন্তু বুঝতেই পারছো অলরেডি যে মানসিক সমস্যাগুলো আছে, যে মানসিক অবস্থা উন্নয়নে এক কথায় কারা কাজ করে? সাইকিয়াট্রিক সমাজকর্মীরা। দেখো, চিকিৎসক এবং মনোচিকিৎসক মানসিক রোগীকে হাসপাতাল কেন্দ্রিক চিকিৎসার প্রতি গুরুত্বারোপ করে থাকেন। মনোচিকিৎসক প্রধানত অবচেতন পারস্পরিক মানসিক উপাদান এবং রোগীর ব্যক্তিত্বের সামঞ্জস্যহীনতার চিকিৎসা করেন। মানসিক রোগীর একক ব্যক্তি হিসেবে চিকিৎসা প্রদান করেন। মানসিক রোগীকে একক ব্যক্তি হিসেবে চিকিৎসা, সাইকিয়াট্রিক সমাজকর্মীরা মানসিক রোগীকে একক ব্যক্তি হিসেবে নয়, সামগ্রিকভাবে, অর্থাৎ মানসিক রোগীর পরিবেশ, সামাজিক পরিবেশে মূল্যায়ন করেন। দেখো, এখানে আমি তোমাদের একদম সংক্ষেপে বলে দিই, একদম বেশি পেঁচায় লেখছে এখানে। একদম সংক্ষেপে কথা হচ্ছে যে, তোমরা ডাক্তাররা কি করে? ডাক্তাররা শুধুমাত্র ওই ব্যক্তির, শুধুমাত্র যে ব্যক্তি আছে, ওই ব্যক্তিকে কেন্দ্র করে ট্রিটমেন্টগুলো দিয়ে থাকে। এই ব্যক্তির যে মানসিক অবস্থা খারাপ হওয়ার পিছনে কি থাকে? শুধুমাত্র ব্যক্তির হাত কিন্তু থাকে না। একটা মানুষ তখনই মেন্টাল হয় যখন তার পরিবেশটাই খারাপ থাকে। এখন ডাক্তাররা তার পরিবেশটা সংশোধনে কাজ করে না, কিন্তু এই সমাজকর্মী কি করে? সমাজকর্মী পরিবেশ, সমাজ, তার পরিবার, যে পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে, ওই বিষয়গুলোর উপর একটা গুরুত্ব দিয়ে থাকে। এখন ডাক্তার যতই চিকিৎসা দেখ, যদি পারিপার্শ্বিক অবস্থাগুলোর উন্নয়ন না হয়, তাহলে কিন্তু চিকিৎসা ফলপ্রসূ হয় না। এখন এই চিকিৎসাকে ফলপ্রসূ করার জন্য যে পরিবার বলো, সমাজ বলো, বা ব্যক্তির পার্সোনাল কোনো কলিশন থাকো, ওই সমস্যাগুলো সমাধান করাও জরুরি। এখন সাইকিয়াট্রিক সমাজকর্মীরা এই চিকিৎসার ভারটা চিকিৎসকদের কাছে দিয়ে বাদবাকি সমস্যাগুলো সমাধান তারাই করে থাকে। এর ফলে এই ব্যক্তি আছে, সমস্যাগ্রস্ত ব্যক্তির, এর ওভারঅল একটা উন্নয়ন সাধিত হয়।
দেখো উল্লেখ্য অতীতের মতো সমাজকর্মের বিশেষ শাখা হিসেবে সাইকিয়াট্রিক সমাজকর্মের স্বতন্ত্র সত্তা ও বৈশিষ্ট্য বর্তমানে তেমন নেই। ক্লিনিক্যাল সমাজকর্ম অনুশীলনের প্রভাব সাইকিয়াট্রিক সমাজকর্ম অনুশীলনের গুরুত্ব হ্রাস পাচ্ছে। যে ক্লিনিক্যাল সমাজকর্ম অনুশীলনে ফলে সাইকিয়াট্রিক সমাজকর্মের প্রভাব দিনে দিনে হ্রাস পাচ্ছে, মানে কি ক্লিনিক্যাল সমাজকর্ম ব্যাপক হারে এখন কি হচ্ছে, পরিচর্যিত হচ্ছে, এর ফলে এই সাইকিয়াট্রিক সমাজকর্মের ব্যবহারটা একটু কমে গেছে। দেখো আমরা আজকে একটা লম্বা একটা ক্লাস শেষ করলাম, এখানে আমরা 3টা বড় বড় টপিক শেষ করলাম। লাস্টের দিকে কিন্তু বিষয়টা অনেক টাফ হয়ে গেছিল। আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারছো যে এখন তোমাদের কাজ কি এই জিনিসটা বারবার পড়া, তোমাদের বই পড়া। আমরা কিন্তু কি দাগানো বই কি তোমাদের প্রোভাইড করে থাকি, দাগানো বইগুলো সাথে সাথে পড়ে নেবে, এর ফলে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। লেকচার 2 আবার তোমাদের সাথে দেখা হবে। ওই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই ক্লাসটা বারবার করো, ভালোভাবে পড়ো। আসসালামু আলাইকুম।